নমস্কার, আমি শুভঙ্কর মধু, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতত্ত্ব বিভাগের একজন সহকারী অধ্যাপক। আজকের এই ভিডিও লেকচার সেশনটিতে সমস্ত শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাই। এই ভিডিও লেকচার লেসনটি মূলত এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রজেক্টের একটি অংশ, যা গুজরাট সরকারের আর্থিক সহায়তায় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন বা IITE গান্ধীনগর দ্বারা পরিচালিত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো মডেলস অফ টিচিং বা শিক্ষণ মডেল। আসলে শিক্ষণ বা টিচিং শিক্ষাক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। কেননা আমরা যদি শিক্ষা পদ্ধতিটাকে বিশ্লেষণ করি তাহলে দেখব যে শিক্ষা প্রক্রিয়ার মূল কাজ হলো যে বিষয়বস্তুগুলিকে পরিকল্পনা করা হয়েছে বা পাঠ্যক্রমে যে বিষয়বস্তুগুলিকে শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে সেগুলিতে যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে আয়ত্ত করতে পারে তার জন্যে শিক্ষণ একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই শিক্ষণ মূলত একটা সামাজিক পদ্ধতি বা সোশ্যাল প্রসেস, যেখানে শিক্ষার্থী এবং শিক্ষক পারস্পরিকভাবে ইন্টারাকশনের মাধ্যমে একটা বিষয়কে নিজের সম্পূর্ণভাবে আয়ত্ত করে থাকে। এই যে শিক্ষণের কথা আমরা বলছি, এই শিক্ষণের মূল কাজই হলো শিক্ষার্থীর লার্নিংটাকে সর্বোৎকৃষ্টভাবে সম্পন্ন করতে বা নিশ্চিত করতে সাহায্য করা। আসলে শিক্ষণকে একটি রহস্যময় বা একটি কমপ্লেক্স সিস্টেম হিসাবে কনসিডার করা হয়ে থাকে। কেন রহস্যময় বা কেন একটি কমপ্লেক্স সিস্টেম কেন? তার কারণ হচ্ছে শিক্ষককে শিক্ষণ কার্য সম্পাদন করার জন্যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস দক্ষতার সাথে সম্পন্ন করতে হয়, এবং এই অ্যাক্টিভিটিসগুলো যদি দক্ষতার সাথে সম্পন্ন করতে পারেন শিক্ষক, তবেই গিয়ে শিক্ষার্থীর শিক্ষণটা অর্থপূর্ণ হয়ে ওঠে। তবে কথা বলা ভালো যে যখন শিক্ষার্থীর কোনো বিষয় শিক্ষণ হয় সেক্ষেত্রে কিন্তু সবসময় যে শিক্ষকের শিক্ষণেরই মূল দায়ী তা কিন্তু নয়। অর্থাৎ এটা বলতে চাইছি যে শিক্ষক যখন শিক্ষাদান করাবেন তখন কিন্তু তার ফলস্বরূপ শিক্ষার্থীদের শিক্ষণ হয়, কিন্তু শিক্ষার্থীদের শিক্ষণ বা লার্নিংয়ের পেছনে সবসময় শিক্ষণ দায়ী থাকে না বা টিচিং দায়ী থাকে না। শিক্ষণ ছাড়াও অন্যান্য পরিবেশের বিভিন্ন উপাদানের মাধ্যমেও শিক্ষার্থীর কিন্তু শিক্ষণ হতে পারে। তো এক্ষেত্রে শিক্ষার্থীদের এই যে শিক্ষণগত দিক, এক্ষেত্রে শিক্ষক তার শিক্ষণ কার্যটি সম্পন্ন করার জন্যে যদি শুধুমাত্র লার্নিং থিওরিগুলোকে বা শিক্ষণের তত্ত্বগুলোকে বিশ্লেষণ করেন তাহলে কিন্তু শিক্ষার্থীর শিক্ষণকে সঠিকভাবে সাহায্য করা সম্ভব হবে না। যদি শিক্ষণের সমস্যাগুলিকে বা শিক্ষণের বিষয়বস্তুগুলিকে সঠিকভাবে পরিচালনা করতে হয় তাহলে শিক্ষণকে অ্যানালাইজ করতে হবে বা শিক্ষণের যে তত্ত্বগুলি রয়েছে সেই তথ্যগুলির বিশ্লেষণ করতে হবে। কারণ শিক্ষণের তত্ত্বগুলিকে আমরা বিশ্লেষণ করলে বুঝতে পারবো আমরা কিভাবে শিক্ষার্থীর উপযোগী বা শিক্ষার্থীদের কাছে শিক্ষণ প্রক্রিয়াটিকে কার্যকরী করে তুলতে সক্ষম হব। কেননা এই যে শিক্ষণের বিভিন্ন থিওরিস অফ টিচিং মডেলস, এখানে শিক্ষণের মধ্যে যে নানান রকমের সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি নিয়ে বিশ্লেষণ করা হয়, সমস্যাগুলিকে নিয়ে গবেষণা করা হয় এবং সেই গবেষণালব্ধ ফলাফলের মাধ্যমে শিক্ষণের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলিকে সমাধানের চেষ্টা করা হয়। তাহলে আমাদেরকে শিক্ষণ কার্যকে সঠিকভাবে বোঝার জন্যে আমাদেরকে শিক্ষণ যে তত্ত্বগুলি রয়েছে সেই টিচিং থিওরিগুলো জানা দরকার। কারণ টিচিং থিওরিগুলি শিক্ষণের সমস্যাগুলিকে হাইপোথিসিস গঠনের মাধ্যমে বা বৈজ্ঞানিকভাবে সিস্টেমেটিক ওয়েতে বা বৈজ্ঞানিকভাবে বিষয়বস্তুকে সঠিকভাবে পর্যালোচনা করে সমস্যার সমাধান করতে সাহায্য করে থাকে। এবং এই যে বৈজ্ঞানিকভাবে বা গবেষণার মাধ্যমে শিক্ষণের সমস্যাগুলিকে সমাধান করা, সেই সমাধানের ক্ষেত্রে একটা অন্যতম ফলাফল হচ্ছে শিক্ষণ মডেল, বা আমরা বলতে চাইছি যে শিক্ষণ মডেলের মাধ্যমে শিক্ষণ মডেল হলো শিক্ষকের যে শিক্ষণীয় কার্যাবলী সেই কার্যাবলীকে বৈজ্ঞানিক উপায়ে বিশ্লেষণ করে বিভিন্ন যে কৌশল নির্ধারণ করা হয়েছে বা বিভিন্ন যে কৌশলগুলি আবিষ্কার করা হয়েছে সেই কৌশলগুলিকে বলা হয়ে থাকে শিক্ষণের মডেল। তো আজকে আমরা আমাদের আলোচনার মধ্যে যে বিষয়গুলিকে মূলত রাখব তা হলো
এই শিক্ষণ মডেলের অর্থ কী, অর্থাৎ আসলে শিক্ষণ মডেল বলতে কি বোঝায়, এবং তার পাশাপাশি আমরা দেখব যে শিক্ষণ মডেল কত রকমের হয়ে থাকে। শিক্ষার্থীদের শিক্ষণগুলি যাতে সঠিকভাবে সম্পন্ন করা যায় তার জন্য বিভিন্ন শিক্ষাবিদ বা বিভিন্ন গবেষকেরা শিক্ষণ মডেলগুলোর উদ্ভাবন করেছেন, এবং আমরা দেখব যে শিক্ষণ মডেলগুলো কত রকমের হয়ে থাকে, এবং তার পরবর্তীতে আমরা দেখব যে শিক্ষণ মডেলের পরিবারগুলি কী কী, অর্থাৎ ফ্যামিলিস অফ মডেলস অফ টিচিং। শিক্ষণ মডেলের কতগুলি ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলিগুলি কী এবং তাদের কি কার্যাবলী সেগুলো আমরা আলোচনা করব। এবং তারপরে আমরা দেখব এই যে শিক্ষণ মডেল নিয়ে আমরা আলোচনা করছি, যেগুলো বিভিন্ন গবেষকেরা তার গবেষণার মাধ্যমে তৈরি করেছেন, সেই শিক্ষণ মডেলগুলির যে আবশ্যিক এলিমেন্ট বা আবশ্যিক উপাদানগুলি আছে সেই উপাদানগুলি কী কী। এবং তার পরবর্তীতে আমরা দুটো মডেল আলোচনা করব, যার মধ্যে একটা হচ্ছে গ্লেসারের মডেল বা যাকে বলা হয় গ্লেসার্স বেসিক টিচিং মডেল, এবং আরেকটা রয়েছে ব্রুনারের ধারণা অর্জন মডেল বা ব্রুনার্স কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। আমরা এই দুটো মডেলকেও পরবর্তীতে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা বুঝে নেব যে শিক্ষণ মডেল বা মডেলস অফ টিচিং বলতে আসলে কি বোঝায়। যদি খুব সাধারণ অর্থে ভাবি আমরা, মডেল শব্দটির অর্থ কী? মডেল শব্দটির অর্থ মানে কিন্তু একটা বিষয়ের একটা প্রতিরূপের মতন, যে প্রতিরূপটাকে দেখে আমরা কোনো কিছুকে অনুকরণ করার চেষ্টা করি। যেমন আমরা যদি পুরো বিশ্বকে প্রতিরূপের আকার দিতে চাই, তাহলে আমরা আমাদের জিওগ্রাফির যে ক্লাসগুলো হয় সেখানে আমরা দেখি যে গ্লোব দিয়ে আমাদেরকে পৃথিবীর একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। তাহলে এই যে পৃথিবীর ধারণা বোঝানোর জন্য একটা আর্টিফিশিয়াল সিস্টেম বা একটা আর্টিফিশিয়াল ডিজাইন করা হলো, সেই ডিজাইনটাই হচ্ছে কিন্তু গ্লোব বা পৃথিবীর একটা মডেল। তাহলে মডেলস অফ টিচিং বলতে কি বোঝায়? শিক্ষণ তত্ত্বের শিক্ষাক্রমের ভিত্তি এবং প্রথম ধাপই হলো এই শিক্ষণ মডেল। কেননা শিক্ষণের ক্ষেত্রে শিক্ষণ মডেলটা হলো একটা ব্লুপ্রিন্ট বা একটা ডিজাইনের মতন, যেখানে পরপর শিক্ষণ কার্যটি কিভাবে পরিচালিত হবে তার ডিটেলস ডেসক্রিপশান দেওয়া থাকে। অর্থাৎ শিক্ষক মহাশয় শিক্ষণ মডেল বা শিক্ষণের যে নকশা, সেই নকশা থেকে তার শিক্ষণটা কিভাবে পরিচালিত করতে হবে তার একটা প্রপার গাইডলাইন তিনি পেতে পারেন। এর ফলে কি হয়? এর ফলে শিক্ষক তার যে শিক্ষাদান কার্যটি সেটিকে বৈজ্ঞানিক উপায়ে এবং সিস্টেমেটিকভাবে পরিচালনা করতে সক্ষম হন। এই যে শিক্ষণ মডেলের কথা আমরা আলোচনা করছি, এক্ষেত্রে যদি আমরা জয়েস এবং ওয়েলের কথা বলি, কেননা জয়েস এবং ওয়েল শিক্ষণ মডেল সম্পর্কে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন। তো জয়েস এবং ওয়েল শিক্ষণ মডেল সম্বন্ধে কি বলেছেন চলুন সেটা দেখে নেওয়া যাক। জয়েস এবং ওয়েল 1972 এবং 1973 এই সময়কালে শিক্ষণ মডেলের একটা সুন্দর ডেফিনেশন দিয়েছে, যেখানে তারা বলেছেন টিচিং মডেল ইজ এ প্যাটার্ন আর প্ল্যান হুইচ ক্যান বি ইউজ টু শেপ এ কারিকুলাম or course, to select instructional materials and to guide the teacher's actions। অর্থাৎ জয়েস এবং ওয়েল কি বলতে চাইছেন? একজন শিক্ষকের ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে যে ধরনের অ্যাকশান বা যে ধরনের অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করতে হয়, সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলোর একটা ডিজাইন বা একটা প্ল্যানিংই হলো মডেলস অফ টিচিং। অর্থাৎ জয়েস এবং ওয়েলের মতে মডেলস অফ টিচিংয়ের মাধ্যমে আমরা শিক্ষকের শ্রেণীকক্ষের যে অ্যাক্টিভিটিসগুলি রয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলো পরিকল্পনার মাধ্যমে পরিকল্পনা করা হয়ে থাকে। এবং এই শিক্ষণ মডেলের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি AOM বা অ্যাডভান্সড অর্গানাইজার মডেলের কথা, বা আরেকটি গুরুত্বপূর্ণ মডেলের কথা বলা যেতে পারে যেমন কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। এছাড়াও আরও অসংখ্য মডেলস অফ টিচিং রয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনার মধ্যে রাখব। তো এই যে শিক্ষণের মডেলের কথা আমরা বললাম, যা মূলত শিক্ষাদান প্রক্রিয়াটির একটা ডিজাইন বা একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে সাহায্য করে। এই শিক্ষণ মডেলগুলি মূলত অসংখ্য হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন শিক্ষাবিদেরা বা বিভিন্ন বিশেষজ্ঞেরা তাদের গবেষণার ফলাফলের মাধ্যমে শিক্ষণ মডেলগুলিকে বিভিন্ন রকমভাবে উপস্থাপন করেছেন। এবং এই যে শিক্ষণ মডেলের বিভিন্ন রকমভেদ, এই বিভিন্ন রকমভেদগুলিকে পরবর্তীকালে অ্যানালাইসিস করে দেখা গেছে তাদেরকে মূলত 4টি মূল ক্যাটাগরির মাধ্যমে অন্তর্ভুক্তি করা যেতে পারে। এবং এই 4টি মূল ক্যাটাগরি কি কি? এই 4টি মূল ক্যাটাগরির মধ্যে প্রথমে রয়েছে ইনফরমেশন প্রসেসিং মডেলস, অর্থাৎ তথ্য প্রক্রিয়াকরণ মডেল। সুতরাং কিছু কিছু মডেলের
অস্তিত্ব পাওয়া গেছে, সুতরাং কিছু কিছু মডেল পাওয়া গেছে যারা মূলত শিক্ষক মহাশয় কী করে শ্রেণীকক্ষে তথ্যগুলিকে প্রক্রিয়াকরণ করতে পারবেন তার উপর জোর দেন। এবং তার পরবর্তীকালে আরও এক ধরনের মডেল রয়েছে যেটাকে বলা হয় পার্সোনাল ডেভেলপমেন্ট মডেল বা ব্যক্তিগত উন্নয়নের মডেল, যেখানে মূলত একজন পার্সোনালের ব্যক্তিত্বের কিভাবে ডেভেলপমেন্ট করা যায় তার উপর জোর দেওয়া হয়। এবং আরও এক ধরনের ক্যাটাগরি বা আরও এক ধরনের টাইপ রয়েছে মডেলস অফ টিচিংয়ের, যাকে বলা হয় সোশ্যাল ইন্টারাকশন মডেলস অফ টিচিং। অর্থাৎ এই শ্রেণীর মধ্যে যে সমস্ত মডেলগুলি পড়ছে তারা মূলত সামাজিক মিথস্ক্রিয়ার উপর কাজ করে থাকে। অর্থাৎ শিক্ষক কিভাবে শিক্ষার্থীদের সামাজিক মিথস্ক্রিয়ার ক্ষেত্রে সাহায্য করবেন তার উপর এই মডেলগুলো কাজ করে থাকে। এবং পরিশেষে যে ক্যাটাগরিটা রয়েছে বা যে ধরনটা রয়েছে শিক্ষণ মডেলের, তা হলো বিহেভিয়ার মডিফিকেশন মডেল বা আচরণের পরিবর্তনের মডেল। এক্ষেত্রে সেই সমস্ত মডেলগুলিকে রাখা হয় যে মডেলগুলির উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষার্থীর আচরণের সঠিক পরিবর্তনে সাহায্য করা। এবারে আমরা এই মডেলস অফ টিচিংগুলিকে আরও ডিটেলসে জানার চেষ্টা করব যে তারা মূলত কোন কোন বিষয়গুলির উপর ফোকাস করে থাকে বা কোন কোন বিষয়গুলি নিয়ে এই সমস্ত মডেলস অফ টিচিংগুলির আলোচ্য বিষয়। তাহলে প্রথমে ইনফরমেশন প্রসেসিং মডেল বা তথ্য প্রক্রিয়াকরণ মডেল। এই মডেলগুলি মূলত ব্যক্তির মস্তিষ্কে কিভাবে তথ্যগুলিকে সংরক্ষণ করা যায়, কিভাবে তথ্যগুলিকে প্রসেস করানো যায় বা কিভাবে সেই তথ্যগুলিকে পরবর্তীকালে মনে করে ব্যবহার করা যায় তার উপর কাজ করে থাকে। অর্থাৎ যখন শিক্ষকের শিক্ষাদানের উদ্দেশ্য হবে শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয় সম্বন্ধে জানানো এবং পরবর্তীকালে শিক্ষার্থীরা সেই বিষয়গুলোকে যাতে তার মস্তিষ্কে সঠিকভাবে ধারণ করে রাখতে পারে তার উপর জোর দেওয়া, এবং তার পাশাপাশি যাতে শিক্ষার্থীরা শিক্ষণীয় বিষয়কে প্রয়োজন অনুযায়ী মনে করে বলতে পারে বা ব্যবহার করতে পারে তার উপর যখন শিক্ষকের শিক্ষাদানের উদ্দেশ্য হবে তখন শিক্ষক এই ধরনের মডেলগুলিকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ তথ্য প্রক্রিয়াকরণ মডেলগুলির মূল কাজ হলো তথ্যকে কিভাবে শিক্ষার্থীদের মস্তিষ্কে সঠিকভাবে প্রসেস করানো যাবে, তাদেরকে রিটেন করানো যাবে বা প্রয়োজন হলে সেই তথ্যগুলিকে রিকল করানো যাবে, সেই বিষয়ে যখন আমরা সাহায্য করতে চাইব তখন আমরা এই ধরনের মডেলের ব্যবহার করব। এই তথ্য প্রক্রিয়াকরণ মডেল বা ইনফরমেশন প্রসেসিং মডেলের মধ্যে আমরা যে মডেলগুলিকে রাখতে পারি তার মধ্যে দু একটা এখানে আমরা উল্লেখ করছি। প্রথমত আমরা বলতে পারি এখানে ইন্ডাকটিভ থিঙ্কিং মডেলের কথা। ইন্ডাকটিভ থিঙ্কিং মডেল যা মূলত হিলদা টাবা তৈরি করেছেন। এই যে ইন্ডাকটিভ থিঙ্কিং মডেল হিলদা টাবা তৈরি করলেন, এই মডেলের উদ্দেশ্যই ছিল ইন্ডাকটিভ মেন্টাল প্রসেস বা একাডেমিক রিজনিংগুলিতে সাহায্য করা। অর্থাৎ শিক্ষার্থীরা যাতে ইন্ডাকটিভ ওয়েতে ইনফরমেশনগুলোকে প্রসেস করতে পারে বা ইনফরমেশনগুলিকে আয়ত্ত করতে পারে তার উপর জোর দেওয়া হয়। এবং এই মডেলের আরেকটা দিক হলো শিক্ষার্থীদের মধ্যে লজিক্যাল রিজনিং, শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক রিজনিংয়ের পাওয়ারটাকে ডেভেলপ করা। অর্থাৎ শিক্ষার্থী যাতে জ্ঞানের বিষয়কে সঠিক যুক্তির মাধ্যমে বা সঠিকভাবে বৈজ্ঞানিক উপায়ে আয়ত্ত করতে পারে তার উপর এই মডেলগুলি কাজ করে থাকেন। তাহলে এই যে এবং আরেকটি উদাহরণ হচ্ছে CAM বা কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, যেটাকে আমরা পরবর্তীতেও আলোচনা করব। তো এই CAM মূলত জেরম ব্রুনার তৈরি করলেন এবং জেরম ব্রুনারের এই যে মডেলস কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, এই মডেলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং পাওয়ার ডেভেলপ করা। অর্থাৎ শিক্ষার্থীরা যাতে অবরোহী চিন্তন করতে পারে, সেই অবরোহী চিন্তন বা ইন্ডাকটিভ থিঙ্কিং যাতে করতে পারে, সেই ইন্ডাকটিভ থিঙ্কিংয়ের ক্ষেত্রে এই মডেল কাজ করে থাকে। তো যদি শিক্ষকের উদ্দেশ্য হয় যে শিক্ষার্থীদেরকে ইন্ডাকটিভ থিঙ্কিং পাওয়ার ডেভেলপ করবেন, তাহলে তাকে কিন্তু এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল একটা অপশান হিসেবে কাজ করতে পারে। এবং আরও একটা ইম্পর্টেন্ট মডেলের কথা বলা যেতে পারে এই সেকশনের মধ্যে, তা হলো অ্যাডভান্সড অর্গানাইজার মডেল, যা মূলত ডেভিড আসুবেল তৈরি করেছেন। এবং এই মডেলেরও উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর মধ্যে এফিসিয়েন্সির সাথে ইনফরমেশন প্রসেসিং করতে সাহায্য করা। এবং এই মডেলেরও অন্যতম উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে ইনফরমেশন প্রসেসিং করতে সাহায্য করা। অর্থাৎ শিক্ষার্থী যাতে সঠিকভাবে ইনফরমেশনগুলিকে প্রসেস করে তার মস্তিষ্কের মধ্যে স্টোর করে বা রিটেন করে রাখতে পারে, তার জন্য কিন্তু এই মডেলটাও একটা অন্যতম মডেল হিসাবে কাজ করতে পারে।
এর পরবর্তীতে আসছে পার্সোনাল ডেভেলপমেন্ট মডেল বা ব্যক্তিগত বিকাশের মডেল। আসলে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্যে বা জীবনে একজন প্রতিষ্ঠিত বা ভালো মানুষ হওয়ার জন্যে আমাদের বিভিন্ন দিকের বিকাশ সাধনের প্রয়োজন হয়ে ওঠে এবং এই যে বিভিন্ন দিকের বিকাশ সাধনের পথনির্দেশ, সেই পথনির্দেশ হিসাবে আমরা পার্সোনাল ডেভেলপমেন্ট মডেলসগুলি ফলো করতে পারি। সুতরাং যদি শিক্ষকের শিক্ষাদানের উদ্দেশ্য হয় শিক্ষার্থীর ব্যক্তিগত বিকাশে সাহায্য করা বা শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিভিন্ন দিকের বিকাশে সাহায্য করা, তখন তিনি কিন্তু এই মডেলগুলির মধ্যে যে কোনো একটিকে ফলো করতে পারেন। এবং এই মডেলগুলি মূলত যে বিষয়ের উপর সবথেকে বেশি ফোকাস দেয় তা হলো শিক্ষার্থীর অ্যাফেক্টিভ ডোমেন। কেননা আমরা এই মডেলগুলিতে শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিকাশের উপর জোর দিই এবং একজন মানুষের ব্যক্তিত্বের বিকাশ মানে কিন্তু শুধুমাত্র তার নলেজ নয় বা শুধুমাত্র তার দক্ষতা নয়, নলেজ এবং দক্ষতার পাশাপাশি সে কতটা অন্তর্দৃষ্টি সম্পন্ন বা কতটা সে এফেক্টিভ মানুষ হয়ে উঠতে পারলো, কতটা মূল্যবোধগত দিক তার বিকাশ সাধন করানো গেল, তার উপরও কিন্তু জোর দেওয়া হয়ে থাকে। তার ফলে এই ধরনের শিক্ষণের একটা অন্যতম ইম্পর্ট্যান্ট ইস্যুই হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন নিয়ে কাজ করা। যদি এই মডেলের আমরা উদাহরণের কথা বলি সেক্ষেত্রে নন ডিডাকটিভ মডেলের কথা উল্লেখ করা যেতে পারে, যেটি মূলত কার্ল রজার্স তৈরি করেছেন। তো রজার্সের এই মডেলটি ডেভেলপ করা হয়েছে মূলত শিক্ষার্থীদের মধ্যে সেলফ অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্যে, বা শিক্ষার্থীদের মধ্যে যাতে তার নিজের যে ক্ষমতা বা নিজের যে নলেজ, সেই নলেজগুলি সম্বন্ধে যাতে তাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেই বিষয়গুলির বিকাশ সাধনের উপর জোর দেওয়া হয়ে থাকে। এর পাশাপাশি এই মডেলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে অটোনমি এবং সেলফ আন্ডারস্ট্যান্ডিং এবং বলা যেতে পারে সেলফ কনসেপ্ট ডেভেলপ করা। সুতরাং আমরা যদি শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিগত দিকের বিকাশ করতে চাই বা শিক্ষার্থীর ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত সচেতনতার বিকাশ সাধন করাতে চাই, তাহলে রজার্সের এই নন ডিরেক্টিভ মডেলটি আমরা ফলো করতে পারি। এবং আরেকটি এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে অ্যাওয়ারনেস ট্রেনিং মডেল, যেটি মূলত ফ্রিজ প্যারিস তৈরি করেছেন। এবং এই মডেলের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে ইন্টারপার্সোনাল ডেভেলপমেন্টে সাহায্য করা এবং বডি অ্যান্ড সেন্সরি অ্যাওয়ারনেসে সাহায্য করা। তাহলে যখন শিক্ষকের উদ্দেশ্য হবে বা শিক্ষকের শিক্ষাদানের উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের ইন্টারপার্সোনাল ডেভেলপমেন্টে সাহায্য করা বা শিক্ষার্থীর বডি অ্যান্ড সেন্সরি অ্যাওয়ারনেসগুলোর বিকাশ সাধন করা, অ্যাওয়ারনেস করানো, তখন আমরা এই মডেলটিকে ফলো করতে পারি। এর ফলে যদি শিক্ষক এই মডেলটিকে সঠিকভাবে সম্পাদন করতে পারেন, তাহলে দেখা যাবে শিক্ষার্থীরা খুব সহজেই তাদের যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের ডেভেলপমেন্ট সেটাকে সহজেই সম্পন্ন করতে পারবে। এবং তার পাশাপাশি এই মডেলের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যে সেন্সরি অর্গ্যানস বা তাদের যে বডি অর্গ্যানস, সেই অর্গ্যানগুলি সম্বন্ধে সঠিকভাবে ওয়াকিবহাল বা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারবে। এবং আরেকটা যে মডেলের কথা বলা হয়েছিল বা আরেকটি যে মডেলের গ্রুপের কথা বলা হয়েছিল তা ছিল সোশ্যাল ইন্টারাকশন মডেল বা সামাজিক মিথস্ক্রিয়া মডেল। এই সামাজিক মিথস্ক্রিয়া মডেল এমন এক ধরনের শিক্ষণ পদ্ধতিকে বোঝায় যেখানে শিক্ষার্থীরা একে অপরের সাথে যে ইন্টারাকশান করার ক্ষমতা, সেই ইন্টারাকশান করার ক্ষমতা সামাজিক মিথস্ক্রিয়া মডেলে মূলত শিক্ষার্থীদের একে অপরের সাথে ইন্টারাকশান বা মিথস্ক্রিয়া করার ক্ষমতাকে বাড়িয়ে তোলার উপর কাজ করা হয়ে থাকে। অর্থাৎ এমন কিছু মডেল রয়েছে যে মডেলগুলোর মূল কাজই হলো শিক্ষার্থীদের মধ্যে যে কমিউনিকেশান, বিশেষ করে ইন্টারপার্সোনাল কমিউনিকেশান, সেই ইন্টারপার্সোনাল কমিউনিকেশানে সাহায্য করা। এই সোশ্যাল ইন্টারাকশান কমিউনিকেশানের মাধ্যমে শিক্ষার্থীদের সোশ্যাল কোয়ালিটিগুলো ডেভেলপমেন্ট হয় বা সমাজে সঠিকভাবে তারা অপরের সাথে মানিয়ে চলতে বা খাপ খাওয়াতে সক্ষম হয়ে ওঠে। এই মডেলের উদাহরণ হিসাবে আমরা ক্লাসরুম মিটিং মডেলের কথা বলতে পারি, যেটা উইলিয়াম গ্লেজার তৈরি করেছিলেন, যে মডেলের মূল উদ্দেশ্য ছিল স্টুডেন্টদের সেলফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপন্সিবিলিটি বাড়িয়ে তোলা বা সোশ্যাল গ্রুপ সম্বন্ধে শিক্ষার্থীদের যে দক্ষতা বা শিক্ষার্থীর সোশ্যাল গ্রুপ
সেই সোশ্যাল গ্রুপের সাথে যে ইন্টারাকশান, সেই ইন্টারাকশানে সাহায্য করা এই মডেলের অন্যতম একটা কাজ। তাহলে শিক্ষক মহাশয় যদি এই সমস্ত দিকগুলির বিকাশ ঘটাতে চান শিক্ষার্থীর মধ্যে, তাহলে কিন্তু তিনি এই মডেলটা ফলো করতে পারেন। এছাড়াও রয়েছে সামাজিক অনুসন্ধান মডেল বা সোশ্যাল ইনকোয়ারি মডেল বা সোশ্যাল ইনকোয়ারি মডেল। এই মডেলটি তৈরি করেছেন বাইরন ম্যাসিয়ালস এবং বেঞ্জামিন কক্স। তো বেঞ্জামিন কক্স এবং ম্যাসিয়ালসের যে মডেল, সেই মডেল মূলত সোশ্যাল প্রবলেম বা সোশ্যাল ইস্যুগুলি নিয়ে কাজ করে থাকে। যদি শিক্ষকের শিক্ষাদানের উদ্দেশ্য এরকম হয় যে শিক্ষার্থীরা সোশ্যাল প্রবলেমগুলি সলভ করার কম্পিটেন্সি বা ক্যাপাবিলিটিস বাড়াতে হবে, যদি শিক্ষক চান শিক্ষার্থীদের মধ্যে সোশ্যাল প্রবলেমগুলি সলভ করার কম্পিটেন্সি বাড়াতে হবে, তাহলে তিনি এই ধরনের মডেলকে ফলো করতে পারেন। এবং শেষে আমরা যে আরেকটা ক্যাটাগরি পেয়েছিলাম তার নাম হলো বিহেভিয়ার মডিফিকেশন মডেল বা আচরণ পরিবর্তনের মডেল। এই আচরণ পরিবর্তন মডেলের মধ্যে যে বিষয়গুলির উপর সবথেকে বেশি জোর দেওয়া হয় তা হলো শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন ঘটানো। মূলত এই মডেলগুলি মনোবিজ্ঞান এবং শিখনের যে তত্ত্বগুলি রয়েছে তার উপর ভিত্তি করেই গড়ে ওঠে। কেননা শিখন তত্ত্বগুলিতে বা মনোবিজ্ঞানের একটি অন্যতম কাজ হলো মানুষের বা জীবের আচরণের পরিবর্তন ঘটানো। তো যখন শিক্ষকের উদ্দেশ্য হবে সঠিক কৌশল ব্যবহার করে শিক্ষার্থীদের মধ্যে কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তন ঘটানো, তখন তাকে এই মডেল গ্রুপের থেকে যে কোনো একটা মডেল নিয়ে তিনি তার ক্লাস বা পাঠদান পরিচালনা করতে পারেন। তো এই মডেলের যে উদাহরণগুলি রয়েছে, এই মডেলের গ্রুপের মধ্যে যারা পড়ে, এই মডেল গ্রুপের মধ্যে যে সমস্ত মডেলগুলি পড়ে তার মধ্যে অন্যতম হলো স্ট্রেস রিডাকশন মডেল, অর্থাৎ স্ট্রেস রিডাকশন মডেল, যা জোসেফ ওল্ফ তৈরি করলেন। এবং যে মডেলের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে বা ব্যক্তির মধ্যে যে স্ট্রেস, সেই স্ট্রেসগুলি রিডাকশান করা বা ব্যক্তির মধ্যে যে অ্যাংজাইটি রয়েছে সেই অ্যাংজাইটিকে রিডিউস করতে সাহায্য করা। সুতরাং যদি শিক্ষকের শিক্ষাদানের উদ্দেশ্য হয় যে শিক্ষার্থীর যে স্ট্রেস বা শিক্ষার্থীর যে অ্যাংজাইটি সেগুলিকে রিডিউস করবেন বা এমন একটা পদ্ধতি অবলম্বন করবেন যে পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর সমস্যা, শিক্ষার্থীর উদ্বিগ্নতা বা শিক্ষার্থীর চাপ মুক্ত করা যাবে, তখন তিনি কিন্তু এই স্ট্রেস রিডাকশন মডেলটিকে ফলো করতে পারেন। এছাড়াও আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, যা হলো বিহেভিয়ারাল কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট মডেল, যেটা মূলত বিএফ স্কিনার তৈরি করলেন। তো বিহেভিয়ারাল কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট মডেলের উদ্দেশ্য কি? এখানে মূলত পজিটিভ বিহেভিয়ারগুলিকে এনক্যালকুলেট করার চেষ্টা করা হয়, যেখানে বিএফ স্কিনার বলছেন যদি আমরা রিওয়ার্ড এবং রিইনফোর্সমেন্টকে হাতিয়ার করি তাহলে দেখব এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে কাঙ্ক্ষিত পজিটিভ বিহেভিয়ারগুলিকে বিকাশ করতে পারছি। তো যদি শিক্ষকের উদ্দেশ্য এরকম হয় যে তার শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পজিটিভ বিহেভিয়ারগুলিকে তিনি ডেভেলপ করবেন, তখন কিন্তু তিনি স্কিনারের এই মডেলটি অনুসরণ করতে পারেন। তাহলে আমরা শিখন মডেলের বিভিন্ন যে গ্রুপগুলি পেয়েছিলাম সেই গ্রুপগুলিকে আমরা আলোচনা করলাম এবং আমরা এটাও দেখলাম যে এই যে চারটে গ্রুপ তথ্য প্রক্রিয়াকরণ মডেল, ব্যক্তিগত উন্নয়ন মডেল এবং সামাজিক মিথস্ক্রিয়া মডেল এবং শেষে আচরণ পরিবর্তন মডেল, এই মডেলগুলির মধ্যে আবার কিছু মডেল রয়েছে বা কিছু সিমিলারিটিসের বেসিসে মডেলগুলিকে এই চারটে গ্রুপের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে। তো যেহেতু বিভিন্ন মডেলকে এই চারটি মূল ক্যাটাগরি বা চারটি মূল গ্রুপের মধ্যে রাখা হয়েছে, সেজন্যে মডেলস অফ টিচিংয়ের ভাষায় এই চারটিকে বলা হয়ে থাকে ফ্যামিলিস অফ মডেলস অফ টিচিং বা শিক্ষণের মডেলের পরিবার। অর্থাৎ আমরা উদাহরণ হিসেবে যে মডেলগুলিকে উল্লেখ করলাম সেই মডেলগুলি কিন্তু এক একটা পরিবারের অংশ এবং ওই উল্লিখিত মডেলগুলি ছাড়াও আরও অসংখ্য মডেল আছে যারা এই পরিবারগুলিকে সমৃদ্ধ করেছে। এবার আমরা শিখন মডেলের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটাকে বলা হয় এলিমেন্টস অফ মডেলস অফ টিচিং বা বাংলায় বলা হয় শিক্ষণের মডেলের উপাদানসমূহ। আসলে শিক্ষণের যে বিভিন্ন মডেলগুলি রয়েছে সেই মডেলগুলির কতগুলি আবশ্যিক উপাদান আছে বা কতগুলি এসেনশিয়াল এলিমেন্ট রয়েছে,
সেই এসেনশিয়াল এলিমেন্টগুলি যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু একটা মডেলস অফ টিচিং বা শিখন মডেলকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারবো না, বা সেই মডেলের যে কার্যকারিতা সেই কার্যকারিতাকে আমরা সঠিকভাবে অ্যাটেন্ড করতে পারবো না। এই জন্য আমার দরকার যে এই মডেলগুলির আবশ্যিক উপাদানগুলি কী কী আছে সেই আবশ্যিক উপাদানগুলি সম্বন্ধে ধারণা গঠন করা। তো মডেলের যে আবশ্যিক উপাদান সেই আবশ্যিক উপাদানগুলির মধ্যে প্রথমে আমরা পাবো ফোকাস। প্রথমে যেটা রয়েছে সেটা হলো ফোকাস বা লক্ষ্য। এই ফোকাস বা লক্ষ্য বলতে বোঝায় কোনো মডেল কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অর্থাৎ যদি কোনো মডেলের ফোকাস আমরা আলোচনা করি, অর্থাৎ শিক্ষক মহাশয় যদি এই মডেল ফলো করে শিক্ষার্থীদের পাঠদান করাতে চান তাহলে তার শ্রেণীকক্ষের উদ্দেশ্য কি হবে। তো যে কোনো টিচিং মডেলের মধ্যে ফোকাস বা লক্ষ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা মূলত ওই মডেল বা ওই মডেলের মাধ্যমে শিক্ষাদানের যে লক্ষ্য সেই লক্ষ্যকে নির্ধারণ করতে সাহায্য করে থাকে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে এমন কোনো মডেল হতে পারে যে মডেলের হয়তো উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ইন্ডাকটিভ থিঙ্কিং পাওয়ার ডেভেলপ করা। আবার এমন কোনো মডেল থাকতে পারে যে মডেলের ফোকাস বা উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ডিডাকটিভ থিঙ্কিং পাওয়ার ডেভেলপ করা। তাহলে এই যে মডেল অনুযায়ী কিন্তু তাদের শিক্ষার লক্ষ্য বা তাদের যে ফোকাস সেই ফোকাস কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এটা গেল একটা দিক বা একটা এলিমেন্ট। দ্বিতীয়ত হচ্ছে সিনট্যাক্স বা মডেলের উদ্দেশ্যগত দিক। অর্থাৎ আমরা যে মডেলটি, অর্থাৎ প্রতিটি মডেলে সিনট্যাক্স বলে একটা অংশ রয়েছে, যে অংশে বলা থাকে যে শিক্ষক মহাশয় যখন এই মডেলটি ফলো করবেন সেখানে তাকে পরপর কি কাজ করতে হবে। অর্থাৎ একটা স্টেপ ওয়াইজ ডেসক্রিপশন এখানে শিক্ষক মহাশয়রা পাবেন যে ওই মডেল অনুযায়ী যদি ক্লাসরুম পরিচালনা করতে হয় তাহলে প্রথমে তাকে কী করতে হবে, তার পরের স্টেপে কী করতে হবে এবং তারপরেই বা কী করতে হবে। তো এইভাবে এন্টায়ার টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসটাকে ব্যাখ্যা করে দেওয়া থাকে মডেলের যে সেকশানে, সেই সেকশনটাকে বলা হয় কি, সেই সেকশনটাকে বলা হয় সিনট্যাক্স অফ দ্যাট মডেল। তাহলে সিনট্যাক্স আর একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। এবং থার্ড হচ্ছে প্রিন্সিপাল অফ রিয়াকশান, অর্থাৎ প্রতিক্রিয়া নীতি। প্রত্যেকটা মডেলের যেমন লক্ষ্য এবং প্রত্যেকটা মডেলের যেমন সিনট্যাক্স বলে দেওয়া থাকে, তার পাশাপাশি কিন্তু সেই মডেলে আরেকটি বিষয়ও স্পেসিফাই করে দেওয়া থাকে, সেটা হলো শিক্ষক শিক্ষার্থীর সাথে কিভাবে প্রতিক্রিয়া করবেন। অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে প্রতিক্রিয়ার নীতি, সেই নীতিটা কেমন হবে। এবং তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সোশ্যাল সিস্টেম বা সামাজিক ব্যবস্থা। এখানে প্রতিটা মডেলের সামাজিক ব্যবস্থা বলতে বোঝায় ক্লাসরুমের পরিবেশটা কি হবে। অর্থাৎ শিক্ষার্থী শিক্ষকের সাথে যখন ইন্টারাকশান হবে বা একটা ক্লাসরুম যখন পরিচালিত হবে, সেই পরিচালনার সময় ক্লাসরুমের পরিবেশটা কীরূপ হবে। এরকম হতে পারে কোনো মডেল অনুযায়ী ক্লাসরুমটা হয়তো খুবই রিজিড বা ক্লাসরুমটা হয়তো পুরোপুরি শিক্ষকের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে শিক্ষার্থীরা অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে। তো যদি আমরা সেই রকম কোনো ক্লাসরুমের কথা ভাবি তাহলে কিন্তু দেখব যে সেই ক্লাসরুমের একটা যে সোশ্যাল সিস্টেম, সেই সোশ্যাল সিস্টেমটা অনেকটা সাইলেন্ট টাইপের হবে, যেখানে শিক্ষক একমুখীভাবে শিক্ষার্থীদেরকে জ্ঞানদান করে চলেছেন। এখানে কোনো রকমের পারস্পরিক মিথস্ক্রিয়া বা পারস্পরিক তথ্যের আদান প্রদানের কিন্তু সুযোগ পাওয়া যাবে না। আবার যদি এরকম কোনো মডেল দেখা যায়, আবার এরকম মডেলও হতে পারে যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা প্রথম থেকেই পারস্পরিক আদান প্রদান বা পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বিষয়বস্তুর নির্মাণ বা জ্ঞানের অর্জন করছে। তো এই যে একটা শ্রেণীকক্ষের পরিবেশ কেমন হবে সেই বিষয় নিয়ে মডেলের যে সেকশন আলোচনা করা হয়, সেই সেকশনটাকে বলা হয়ে থাকে ওই মডেলের সোশ্যাল সিস্টেম বা সামাজিক ব্যবস্থা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সাপোর্ট সিস্টেম বা সহায়ক ব্যবস্থাপনা। সাপোর্ট সিস্টেম বা সহায়ক ব্যবস্থা বলতে বোঝায় যদি শিক্ষক ওই নির্দিষ্ট মডেল অনুযায়ী পড়াতে চান তাহলে তাকে সাপোর্ট হিসাবে কী কী নিয়ে যেতে হবে। সুতরাং প্রতিটা মডেলে এটাও বলে দেওয়া থাকে যে যদি শিক্ষক সেই মডেলটাকে ফলো করে ক্লাসরুম পরিচালনা করতে চান তাহলে তাকে সাপোর্ট হিসাবে কোন কোন মেটেরিয়াল বা কোন কোন ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। তো এই হলো শিক্ষণ মডেলের কতগুলি আবশ্যিক কম্পোনেন্ট বা এলিমেন্ট, যে কম্পোনেন্ট বা এলিমেন্টগুলির মাধ্যমে প্রত্যেকটা মডেলের সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে এবং শিক্ষককে সেই ব্যাখ্যাগুলি সঠিকভাবে অনুধাবন করে বা সঠিকভাবে বোধগম্যতার স্তরে নিয়ে গিয়ে একটা শিখন কার্যকে পরিচালনা করতে হয়। এবার আমরা শিখন মডেলের
বিষয়টিকে আরেকটু ভালো করে বোঝার জন্যে গ্লেসারের যে টিচিং মডেল রয়েছে সেই টিচিং মডেলটাকে একটু বুঝে নেব। গ্লেসার শিক্ষাদান কি করে করা যাবে তার উপর একটি মডেল আবিষ্কার করেছিলেন, যেটাকে বলা হয় গ্লেসার মডেল অফ টিচিং বা গ্লেসারের টিচিং মডেল। মূলত গ্লেসারের যে টিচিং মডেলটি সেটি 1962 সালে গ্লেসার তৈরি করেন এবং এই মডেলের যে ফাউন্ডেশন বা এই মডেলের যে মূল ভিত্তি, সেই ভিত্তিতে ছিল ব্লুমের ট্যাক্সোনমি। অর্থাৎ গ্লেসার ব্লুম ট্যাক্সোনমির উপর ভিত্তি করে তার যে শিখনের মডেল, সেই শিখনের মডেলটিকে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মডেলের মূল যে বিষয়, সেই মূল বিষয় হলো, এবং এই মডেল মৌলিক শিক্ষণ মডেল হিসাবেও পরিচিত বা বলা হয়ে থাকে বেসিক টিচিং মডেল। কেননা এই মডেলের মধ্যে শিক্ষণের যে পর্যায়গুলো বলা হয়েছে বা শিক্ষণের ক্ষেত্রে যে অ্যাক্টিভিটিগুলির কথা বলা হয়েছে সেগুলি সাধারণত ইন জেনারেল টাইপের, অর্থাৎ সেগুলি মূলত বাদ দিলে পরে কোনো শিক্ষণ কার্য সম্পন্ন করাই যায় না। বা উল্টো করে বলতে পারি যে গ্লেসার যে বিষয়গুলি তার শিক্ষণ মডেলে উপস্থাপন করেছেন সেই বিষয়গুলিকে ছাড়া কোনো ধরনের শিক্ষণ কার্যই কিন্তু সম্পন্ন হতে পারে না। এই জন্যে গ্লেসারের মডেলটাকে অনেকে বলে থাকেন বেসিক টিচিং মডেল, বা এই মডেলটি হচ্ছে সমস্ত রকমের টিচিংয়ের ক্ষেত্রে একটা বেসিক ফাউন্ডেশন। এই মডেলটি মূলত শিক্ষার সমস্ত স্তরেই প্রযোজ্য, সমস্ত স্তরেই প্রয়োগ করা যেতে পারে। অর্থাৎ শিক্ষক মহাশয় যদি প্রাইমারি স্কুলের বা প্রাইমারি লেভেলের কোনো শিক্ষার্থীদের জন্য টিচিং করাতে চান, বা শিক্ষক যদি মাধ্যমিক লেভেলের কোনো শিক্ষার্থীদের টিচিং করাতে চান, বা উচ্চশিক্ষার জন্যও যদি শিক্ষাদান করাতে চান, তাহলে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই গ্লেসারের মডেলটিকে অনুসরণ করা যেতে পারে। কারণ একজন শিক্ষক এই মডেলটি ব্যবহার করে তিনি যে কোনো ধরনের বিষয় যে কোনো শিক্ষার্থীদেরকে কিন্তু পড়াতে পারেন বা শিক্ষাদান করাতে পারেন। এবার আমাদের দেখা দরকার যে এই যে গ্লেসারের মডেল, সেই মডেলের মূল বিষয়বস্তুগুলি কি বা কম্পোনেন্টস অফ গ্লেসার মডেল। মূলত গ্লেসার তার মডেলে 4টি মূল কম্পোনেন্টের কথা বলেছেন। তার মধ্যে প্রথমে রয়েছে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস বা নির্দেশনামূলক উদ্দেশ্য। ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস বলতে বোঝায় শিক্ষককে প্রথমে ঠিক করে নিতে হবে যে তিনি যে বিষয়গুলি পড়াতে চাইছেন বা একটা নির্দিষ্ট ক্লাসের জন্যে যে বিষয়গুলি তাকে পড়াতে হবে সেই বিষয়গুলি কি কি। ফলে শিক্ষককে প্রথমেই কিন্তু ঠিক করে নিতে হবে যে তিনি একটা নির্দিষ্ট ক্লাসে কোন কোন বিষয়গুলি পড়াতে চলেছেন। তো এই যে কোন কোন বিষয়গুলি শিক্ষক মহাশয় কোনো নির্দিষ্ট ক্লাসে পড়ানোর জন্যে নির্ধারণ করলেন, সেই বিষয়গুলিকে বলা হয় শিক্ষকের ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস বা শিক্ষকের সেই শ্রেণীকক্ষের শিক্ষাদানের মূল বিষয়বস্তু। তাহলে প্রথম কাজ হলো শিক্ষাদানের যে মূল বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তুগুলিকে সিলেকশন করা বা সেগুলিকে আইডেন্টিফাই করা। এবং তার পরবর্তীতে গ্লেসার বলছেন এবার আমাদেরকে ঠিক করতে হবে এন্টারিং বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদের ওই শ্রেণীকক্ষ শুরু হওয়ার আগে অবধি কী ধরনের বৈশিষ্ট্য বা কী ধরনের ক্যাপাসিটিস রয়েছে। একটা ক্লাসরুমে যখন পাঠদান করানো হয় তখন সেই পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন ঘটে, কিন্তু সেই আচরণের পরিবর্তন করার আগে অবধি শিক্ষার্থী নিশ্চয়ই একেবারেই ব্ল্যাঙ্ক বা একেবারেই সে কোনো অনভিজ্ঞ থাকেন না। তার মধ্যে কিছু অভিজ্ঞতা থাকে, যে অভিজ্ঞতা হয়তো তার নতুন শিক্ষণের সাথে অনেকটাই তার নতুন শিক্ষণে সাহায্য করতে পারে। তো শিক্ষককে বুঝতে হবে যে শিক্ষার্থীরা যে বিষয়টিকে পাঠদান করতে চলেছেন, শিক্ষার্থীরা যে বিষয়ে শিক্ষাদান করতে চলেছে সেই বিষয় সম্বন্ধে তাদের কতটুকু নলেজ রয়েছে বা তারা সেই বিষয়টির সাথে কতটুকু পরিচিত। তো এই বিষয়টাকে গ্লেসার বলছেন এন্টারিং বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্ট বা আচরণে প্রবেশ করার আগের মুহূর্ত বা শ্রেণীকক্ষের পাঠদান শুরু করার আগের মুহূর্তে শিক্ষার্থীদের আচরণটি কেমন। এবং 3 নম্বর যে কম্পোনেন্টের কথা গ্লেসার বলেছেন তা হলো ইনস্ট্রাকশনাল প্রসিডিওর, অর্থাৎ যখন শিক্ষক মহাশয় জেনে গেলেন যে তার শিক্ষার্থীরা কতটুকু জানে, তিনি যে বিষয়টি পড়াতে আসছেন বা তিনি যে বিষয়টির পাঠদান পরিচালনা করতে চাইছেন সেই বিষয়টি সম্বন্ধে শিক্ষার্থীরা কতটুকু জানে সেটা যখন নির্ধারণ করা হয়ে গেল, এর পরবর্তীতে তিনি করবেন কি, তিনি সঠিক
ভাবে শিক্ষাদান করতে গেলে উপযুক্ত শিক্ষাদান প্রক্রিয়া বা টিচিং মেথড কী হবে সেটাকে নির্বাচন করবেন। এই জন্যই গ্লেজার বলছেন নির্দেশনামূলক পদ্ধতির নির্বাচন করা। কিভাবে বা কি পদ্ধতি অবলম্বন করলে শিক্ষার্থীর শিখনটি সবথেকে ফলপ্রসূ হয়ে উঠবে বা শিক্ষার্থীর শিখনটি সবথেকে কার্যকরী কার্যকরী হয়ে উঠবে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষককে ভাবতে হবে। তো এই ভাবনাটাকে বলা হয় উপযুক্ত শিক্ষাদান কৌশল বা টিচিং মেথড নির্বাচন করা। তো এটা হলো 3 নম্বর কাজ। এবং যখন উপযুক্ত শিক্ষণ কৌশল নির্বাচন করা হয়ে গেল, তার পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা গ্লেজার বলেছেন, তা হলো পারফরমেন্স অ্যাসেসমেন্ট। অর্থাৎ শিক্ষার্থীরা আদৌ শিখতে পেরেছে কিনা সেটা আমরা কি করে বুঝব, তার জন্য উপযুক্ত অ্যাসেসমেন্ট টেকনিক আমাদেরকে নির্ধারণ করতে হবে, যার মাধ্যমে বোঝা যাবে যে শিক্ষার্থীরা সেই পাঠদানে কতটুকু লাভ পেয়েছে বা শিক্ষার্থীরা কতটুকু বুঝতে পেরেছে বিষয়বস্তুটাকে। তো এইভাবে 4টি মূল উপাদানের মাধ্যমে গ্লেজারের কিন্তু শিখন মডেলটি সম্পন্ন হয়। এবং গ্লেজারের কম্পোনেন্টগুলিকে আমরা তাহলে যদি আরেকবার ভালো করে দেখার চেষ্টা করি, তাহলে সেখানে প্রথমে আমরা পেয়েছিলাম নির্দেশনামূলক উদ্দেশ্যগুলিকে নির্বাচন করা। দ্বিতীয়ত আমরা পেয়েছিলাম শিক্ষার্থীদের যে ক্লাসে প্রবেশ করার আগের আচরণ, সেই আচরণগুলি নির্ধারণ করা বা তাদের যে অবস্থা, সেই অবস্থা সম্বন্ধে অবস্থান সম্বন্ধে জানা। এবং তৃতীয়ত হচ্ছে উপযুক্ত নির্দেশনামূলক পদ্ধতির নির্বাচন এবং পরিশেষে শিক্ষার্থীদের যে কর্মক্ষমতা বা শিখন, সেই শিখনের মূল্যায়ন করা। এবং যদি দেখা যায় যে শিক্ষক এই 4টি বিষয়ের মধ্যে কোনো একটিতে এই 4টি বিষয়ের সঠিকভাবে সম্পাদনের পরবর্তীতে যদি পারফরমেন্স অ্যাসেসমেন্ট করে দেখা যায় যে শিক্ষার্থীদের অ্যাসেসমেন্ট এক্সপেক্টেড হয়নি বা শিক্ষক যে বিষয়গুলিকে শিক্ষার্থীদের শেখানোর জন্যে পাঠদান পরিচালনা করলেন সেই বিষয়গুলি শিক্ষার্থীরা সঠিকভাবে আয়ত্ত করতে পারেনি, তাহলে কিন্তু শিক্ষককে দেখতে হবে যে কোন কম্পোনেন্টটিতে সমস্যা হয়েছে। অর্থাৎ শিক্ষককে তখন অ্যানালাইসিস করতে হবে যে তিনি কি উপযুক্তভাবে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলো নির্মাণ করতে, তিনি কি উপযুক্তভাবে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলো সিলেকশন করতে পারেননি, বা হয়তো দেখা যাবে যে তিনি সঠিকভাবে বুঝতে সক্ষম হননি যে শিক্ষার্থীদের ওই শিখনের জন্য কতটুকু প্রস্তুতি বা কতটুকু মানসিক অবস্থা রয়েছে। বা এরকমও হতে পারে যে শিক্ষকের যে শিক্ষাদান পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে কোনো সমস্যা রয়েছে। তাহলে আসলে একটা শিক্ষাদান পদ্ধতি সঠিক হলো কি হলো না সেটা কিন্তু যে কোনো কম্পোনেন্টের উপরে নির্ভর করতে পারে। মূল্যায়ন পদ্ধতিও যদি সঠিক না হয় সেক্ষেত্রেও কিন্তু শিক্ষকের শিক্ষাদান পদ্ধতি অসফল হয়ে যেতে পারে। তো শিক্ষককে দেখতে হবে যদি তার শিক্ষাদান পদ্ধতি ফলপ্রসূ না হয়, তাহলে যদি তার শিখনটি ফলপ্রসূ না হয়, তাহলে ঠিক কোন জায়গাতে তার শিক্ষাদানের সমস্যা হয়েছে। এবং এই যে 4টি মূল উপাদানের কথা গ্লেজার বললেন, সেই 4টিকে একটা একটা ধরে ধরে অ্যানালাইসিস করে দেখতে হবে। এই যে প্রতিটা উপাদানকে ধরে অ্যানালাইসিস করে বুঝতে পারার চেষ্টা করা হচ্ছে যে ঠিক কোথায় সমস্যা এবং সেই সমস্যাকে সমাধান করতে হবে, এটাকে গ্লেজার বলছেন ফিডব্যাক লুপ ফর পারফরমেন্স। তো এই ফিডব্যাক লুপের মাধ্যমে বোঝা যাবে যে শিক্ষকের শিক্ষাদানে ঠিক কী সমস্যা হয়েছে বা কোথায় মডিফিকেশন করা দরকার। এবার আমরা যেমনটা বলেছিলাম যে প্রতিটি শিখন মডেলেরই কতগুলো বেসিক এলিমেন্ট থাকে, যেমন ফোকাস, সিনট্যাক্স, সাপোর্ট সিস্টেম, সোশ্যাল সিস্টেম এবং প্রিন্সিপাল অফ রিয়াকশান। তো গ্লেজারের যে টিচিং মডেল, সেই টিচিং মডেলেও নিশ্চয়ই সেই সমস্ত এলিমেন্টগুলি থাকবে। তো আমরা দেখব যে এই এলিমেন্টগুলিতে গ্লেজার কি বলেছেন বা কি ব্যাখ্যা করেছেন। তো প্রথমে আমরা দেখব যে গ্লেজারের টিচিং মডেলের ফোকাস কি। আমরা আগেই জেনেছিলাম যে ফোকাস মানে সেই মডেল কেন তৈরি করা হয়েছে বা সেই মডেলের মাধ্যমে কি লাভ হবে সেটা বলে দেওয়া থাকে। তো গ্লেজারের যে টিচিং মডেল, সেই টিচিং মডেলের মূল উদ্দেশ্যই হচ্ছে সমগ্র শিখন প্রক্রিয়াটি যাতে সঠিকভাবে পরিচালনা করা যায় তার মূল বিষয়বস্তুগুলো উল্লেখ করা এবং তার পাশাপাশি শিক্ষার্থীদের যাতে জ্ঞানের বিকাশ সাধন হয়, শিক্ষার্থীদেরকে আমরা আসলে যে বিষয়টির বিকাশ সাধন করাতে চাইছি সেই বিষয়গুলির যাতে বিকাশ সাধন হয় তার জন্য কতগুলো নির্দিষ্ট ক্রম উল্লেখ করে দেওয়া।
তো এইটা হচ্ছে অর্থাৎ কীভাবে এগোলে পরে একজন শিক্ষক সঠিকভাবে তার পাঠদান করতে পারবেন বা পরপর কী অ্যাক্টিভিটিস তাকে গ্রহণ করতে হবে সেই অ্যাক্টিভিটিসগুলো বলে দেওয়া এবং তার মাধ্যমে কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তন করানো কিন্তু এই গ্লেজারের টিচিং মডেলের অন্যতম একটা উদ্দেশ্য। দ্বিতীয়ত, গ্লেজার টিচিং মডেলের সিনট্যাক্স কী, অর্থাৎ আমরা যদি গ্লেজারের টিচিং মডেল অনুযায়ী শ্রেণীকক্ষের পাঠদান করাতে চাই তাহলে আমাদের পরপর কোন কাজগুলি করতে হবে। তো এই মডেলটা অনুসরণ করার ক্ষেত্রে বা এই মডেল অনুযায়ী শিক্ষাদান করানোর ক্ষেত্রে গ্লেজার যে বিষয়গুলিকে পরপর আলোচনা করেছেন, যে বিষয়গুলিকে উল্লেখ করেছেন তা হলো প্রথমে নির্দিষ্ট শিক্ষণ উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, অর্থাৎ শিক্ষককে প্রথমেই সিলেকশন করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে যে তিনি কী বিষয়ের উপর শিক্ষাদান করতে চাইছেন বা তার যে শিক্ষাদান সেই শিক্ষাদানের মূল উদ্দেশ্যটা কী। তাহলে উদ্দেশ্য নির্বাচন করা গ্লেজার টিচিং মডেলের প্রথম কাজ। এরপরে রয়েছে শিক্ষার্থীর পূর্ব জ্ঞান নির্ধারণ করা, অর্থাৎ শিক্ষার্থীরা যে বিষয়ে শিখতে চলেছেন বা শিক্ষক যে বিষয়ে শিক্ষাদান করাতে চলেছেন সেই বিষয় সম্বন্ধে শিক্ষার্থীর পূর্বজ্ঞান কেমন বা তারা ওই বিষয় সম্বন্ধে কি জানে। যদি দেখা যায় শিক্ষক শিক্ষার্থীদেরকে পাহাড় বা পর্বতের ধারণা দিতে চাইছেন, তাহলে এই যে পাহাড় বা পর্বতের ধারণা যদি দেখা যায় যে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে আইসিটি সম্বন্ধে কোনো ধারণা, যদি দেখা যায় শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে বিজ্ঞানের কোনো বিষয় সম্বন্ধে ধারণা দিতে চাইছেন, বা যদি দেখা যায় শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে বোঝাতে চাইছেন যে ব্যক্তিত্ব বলতে কি বোঝায়, বা ব্যক্তিত্বের যদি দেখা যায় শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে ব্যক্তিত্বের উপর শিক্ষাদান করাতে চাইছেন, অর্থাৎ তার শিক্ষাদানের উদ্দেশ্য হলো ব্যক্তিত্ব কী এবং ব্যক্তিত্বের কী বৈশিষ্ট্য সেগুলো নিয়ে তিনি শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করাতে চাইছেন। এক্ষেত্রে শিক্ষককে ঠিক করে নিতে হবে যে ব্যক্তিত্ব সম্পর্কে শিক্ষার্থীর পূর্বের জ্ঞান কী আছে। তো এই জন্যই বলা হলো যে শিক্ষার্থীর পূর্বজ্ঞান নির্ধারণ করাটা খুব জরুরি, এবং তার পরবর্তীতে যে স্টেপটি রয়েছে সে হলো নির্দিষ্ট শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা, অর্থাৎ শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষাদান করানোর জন্যে উপযুক্ত শিক্ষাদান পদ্ধতি কী হবে বা টিচিং মেথোডোলজি কী হবে সেই মেথোডোলজি সিলেকশন এবং সেটাকে সঠিকভাবে পারফর্ম করাটা হলো পরবর্তী কাজ। এবং পরিশেষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা, অর্থাৎ শিক্ষার্থীদেরকে সঠিকভাবে সেই বিষয়টি শেখানো গেছে কিনা, বা শিক্ষার্থীরা যদি শিক্ষক পার্সোনালিটি বা ব্যক্তিত্বের কোনো শিক্ষাদান করে থাকেন তাহলে শিক্ষার্থীরা পার্সোনালিটি বলতে কি বোঝায় বা পার্সোনালিটির কি বৈশিষ্ট্য সেটা বুঝতে পেরেছে কিনা তার মূল্যায়ন করতে হবে। তো এইভাবে দেখতে হবে তাহলে কি পেলাম আমরা। গ্লেজারের যে বেসিক টিচিং মডেল সেই বেসিক টিচিং মডেলের মূল 4টি স্টেপ আমরা পেলাম। প্রথমে আমরা দেখলাম শিক্ষককে তার শিক্ষাদানের লক্ষ্য নির্ধারণ করতে হবে, তারপরে শিক্ষককে শিক্ষার্থীদের যে পূর্ব জ্ঞান তা যাচাই করতে হবে, এবং 3 নম্বরে শিক্ষককে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন এবং তা নির্বাহ করতে হবে, এবং শেষে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান কতটুকু তা মূল্যায়ন করতে হবে। তো এই 4টি পর্যায়ের মাধ্যমে গ্লেজারের যে শিক্ষণ মডেল সেটাকে কিন্তু সম্পন্ন করা যেতে পারে। এবার আমরা দেখব যে গ্লেজারের এই যে বেসিক টিচিং মডেল সেই বেসিক টিচিং মডেলের সোশ্যাল সিস্টেমটা কী হবে, অর্থাৎ গ্লেজারের টিচিং মডেলের মাধ্যমে যদি কেউ পড়াতে চান তাহলে সেই ক্লাসরুমের পরিবেশটা কেমন হতে হবে। গ্লেজারের মডেল অনুযায়ী শিক্ষক হবেন এই ধরনের ক্লাসরুমের সেন্টার বা কেন্দ্রীয় ব্যক্তি। এখানে সমগ্র বিষয়টির পরিচালনার ক্ষেত্রে কিন্তু মূল দায়িত্বভার গ্রহণ করবেন শিক্ষক। তিনি শিক্ষার্থীদের সামনে বিষয়বস্তু উপস্থাপন করবেন এবং তিনি সঠিকভাবে বা সঠিক পদ্ধতিতে শিক্ষাদান পরিচালনা নির্বাহের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিষয়বস্তু আয়ত্ত করাতে সাহায্য করবেন, এবং শিক্ষার্থী এখানে সঠিকভাবে মনোযোগের সাথে শিক্ষকের পাঠদানটি শুনবে এবং বিষয়বস্তুকে আয়ত্ত করার চেষ্টা করবে। এই মডেলের সাফল্য কিন্তু শিক্ষকের দক্ষতা এবং শিক্ষকের যোগ্যতা কতটুকু রয়েছে তার উপর নির্ভর করে। যেমনভাবে শিক্ষক লক্ষ্য তৈরি করবেন, যেমনভাবে শিক্ষক শিক্ষার্থীদের আচরণের যে
কেননা এখানে শিক্ষককে শিক্ষাদানের লক্ষ্য, শিক্ষার্থীদের আচরণ, শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য উপযুক্ত শিক্ষাদান কৌশল এবং মূল্যায়ন পদ্ধতি সমস্তটাই তাকে সঠিকভাবে নির্বাচন করতে হয়। যদি এই সমস্ত নির্বাচনের ক্ষেত্রে শিক্ষকের কম্পিটেন্সি না থাকে বা শিক্ষক সঠিকভাবে যোগ্য না হন, তাহলে কিন্তু পুরো শিক্ষাদান প্রক্রিয়াটি ফলপ্রসূ হবে না। তো এই জন্যে এই ধরনের মডেলের সেন্টারে থাকেন শিক্ষক, যাকে যথেষ্ট পরিমাণে দক্ষ এবং কুশল হতে হয়। এবারে আমরা দেখব যে এই গ্লেজারের মডেলের শিক্ষণের প্রতিক্রিয়ার নীতিটা কী বা প্রিন্সিপাল অফ রিয়াকশনটা কী। প্রিন্সিপাল অফ রিয়াকশনের মধ্যে আমরা মূলত দেখার চেষ্টা করব যে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যে ইন্টারাকশান, সেই ইন্টারাকশানটা কেমন। তো এক্ষেত্রে প্রথম যে বিষয়টি উঠে আসে তা হলো নির্ভরশীলতার নীতি, অর্থাৎ শিক্ষার্থীর প্রতিক্রিয়াগুলিকে মিথস্ক্রিয়া, নির্ভরশীলতা। এক্ষেত্রে প্রথমে যেটি উঠে আসে তা হলো নির্ভরশীলতার নীতি, অর্থাৎ শিক্ষককে শিক্ষার্থীর প্রতিক্রিয়া এবং শিক্ষার্থীর যে পূর্ব জ্ঞান তার উপর নির্ভর করে তাকে শিক্ষাদানের কার্যটিকে পরিচালিত করতে হয়। এই জন্যে শিক্ষককে কিন্তু তার শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ের উপর প্রতিক্রিয়া নিতে হয়ে থাকে। এবং আরেকটি বিষয় হলো সক্রিয় অংশগ্রহণের নীতি, অর্থাৎ এই মডেলটিকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে হয় তাহলে শিক্ষককে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করতে হয়, যার মধ্যে অন্যতম হলো শিক্ষকের সক্রিয় অংশগ্রহণ। বিভিন্ন রকমের কার্যকলাপ করতে হয়, যেমনটা আমরা বললাম যে শিক্ষককে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষণ লক্ষ্য সমস্ত কিছু নির্ধারণ করতে হয়ে থাকে। তো এই জন্যে এই মডেলে শিক্ষককে শিক্ষার্থীদের সাথে সঠিকভাবে প্রতিক্রিয়া করতে হয়, যার ফলে শিক্ষক শিক্ষার্থী সম্বন্ধে একটি ধারণা গঠন করতে সক্ষম হয়ে ওঠেন। তো এই জন্য সক্রিয়ভাবে শিক্ষককে এই শ্রেণীকক্ষে অংশগ্রহণ করতে হয় এবং শিক্ষার্থীকেও কিন্তু যথেষ্ট মনোযোগের সাথে সেখানে আবদ্ধ থাকতে হয়। এবং আরেকটি বিষয় রয়েছে অনুসরণের নীতি, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষক সমগ্র বিষয়টিকে সঠিকভাবে অনুসরণ করবেন। এক্ষেত্রে শিক্ষক এই মডেলের যে বিভিন্ন উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলিকে সঠিকভাবে অনুশীলনের মাধ্যমে অনুসরণের নীতি। এবং আরেকটি বিষয় হলো অনুসরণের নীতি, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বা ইন্টারাকশানের মাধ্যমে বোঝার চেষ্টা করবেন যে শিক্ষার্থীদের সমস্যাগত দিকগুলি কী এবং সেই অনুযায়ী সেগুলিকে সংশোধনের চেষ্টা করবেন। এবারে আমরা দেখব গ্লেজারের যে বেসিক টিচিং মডেল, সেই বেসিক টিচিং মডেলের সাপোর্ট সিস্টেম কী বা সেই মডেলের সামাজিক ব্যবস্থাটি কেমন হবে। তো শিক্ষককে এই মডেলকে সফলভাবে নিম্নলিখিত বিষয়গুলিকে তৈরি করতে হবে। শিক্ষককে যদি সঠিকভাবে বেসিক টিচিং মডেলটি ফলো করতে হয় তাহলে তাকে যে বিষয়টির উপর সবথেকে বেশি জোর দিতে হবে তা হলো এই মডেলটাকে পরিচালনা করার জন্য উপযুক্ত পরিবেশের ব্যবস্থা করা। এখানে উপযুক্ত পরিবেশ বলতে যে বিষয়টিকে বলা হচ্ছে তা হলো শিক্ষার্থীদের শিক্ষণের উপযোগী। কেননা যদি উপযুক্ত পরিবেশ তৈরি করা না যায় তাহলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা কোনোভাবেই সঠিক জ্ঞান বা সঠিকভাবে শিক্ষণীয় বিষয়বস্তুকে পরিচালনা করতে পারবো না। এবং আরেকটি দিক হলো ইন সার্ভিস এবং গ্লেজারের শিক্ষণ মডেলের। এবার আমরা দেখব যে সাপোর্ট সিস্টেমটা কী। এবার আমরা দেখব যে শিক্ষক মহাশয় যদি গ্লেজারের এই মডেল অনুযায়ী পড়াতে চান সেক্ষেত্রে সাপোর্ট সিস্টেমটা কী হবে বা কোন কোন ব্যবস্থার সমর্থনের মাধ্যমে তিনি তার শিক্ষণ কার্যটি সম্পন্ন করতে পারবেন। তো গ্লেজার তার টিচিং মডেলে সাপোর্ট সিস্টেম হিসাবে যে বিষয়টিকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে তা হলো উপযুক্ত পরিবেশ, অর্থাৎ শিক্ষণ কার্যটিকে সঠিকভাবে পরিচালনার জন্য দরকার উপযুক্ত পরিবেশ এবং তার ব্যবস্থা করা। কেননা যদি উপযুক্ত পরিবেশ না থাকে তাহলে শিক্ষক মহাশয় কিন্তু শিক্ষার্থীদেরকে যে বিষয়গুলি শিক্ষণের জন্য পরিকল্পনা করেছিলেন সেগুলিকে তিনি সঠিকভাবে শেখাতে পারবেন না। এবং তার পাশাপাশি প্রি সার্ভিস অ্যান্ড ইন সার্ভিসের সুবিধা, প্রি সার্ভিস এবং ইন সার্ভিস টিচার এডুকেশন, অর্থাৎ শিক্ষকদের এই মডেলটিকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে বিভিন্ন রকমের দক্ষতার অর্জন করতে হয়। যেমন সঠিকভাবে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ সিলেকশন করা, সঠিকভাবে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানকে যাচাই করা, সঠিকভাবে শিক্ষার্থীর জন্য উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন করা এবং তার পাশাপাশি শিক্ষার্থীদের যে আচরণের মূল্যায়ন তা করতে পারা।
শিক্ষার্থীদের শিখন আচরণের মূল্যায়ন করতে পারা। তো এর জন্যে শিক্ষার্থীদের কিন্তু প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বা তাদের প্রি সার্ভিস ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে। এবং প্রি সার্ভিসের পাশাপাশি যেহেতু শিক্ষা একটি ডাইনামিক প্রসেস, তার জন্য শিক্ষকদেরকে আবার ইন সার্ভিস অবস্থাতেও বিভিন্ন রকমের ট্রেনিংয়ের দরকার হবে। নাহলে শিক্ষক এই মডেলের যে মূল এলিমেন্ট, সেই এলিমেন্টগুলিকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না। এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো শিক্ষার্থীদের প্রাথমিক এবং শিক্ষার্থীদের যে চূড়ান্ত আচরণ, সেই আচরণগুলিকে উপযুক্তভাবে এবারে আমরা দেখব গ্লেসারের যে মৌলিক শিক্ষণ মডেল, সেই মৌলিক শিক্ষণ মডেলের প্রয়োগিক দিকটা কী বা কিভাবে সেটাকে প্রয়োগ করা যেতে পারে। এবার আমরা দেখব যে গ্লেসারের মৌলিক শিক্ষণ মডেলের অ্যাপ্লিকেশন বা প্রয়োগিক দিকটি কী আছে, অর্থাৎ কোন কোন জায়গাতে এই মডেলটিকে আমরা প্রয়োগ করতে পারি। তো এই মডেলটি যেহেতু বেশ সফিস্টিকেটেড এবং সিস্টেমেটিকভাবে পরিচালিত হয়, তার জন্য দেখা যায় যে প্রায় সমস্ত ধরনের শিক্ষাক্ষেত্রেই বা সমস্ত রকমের শিক্ষার্থীদের জন্যই এই মডেলটিকে কিন্তু প্রয়োগ করা যায়। এবং এটি শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত যোগাযোগের উপর সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। কেননা শ্রেণীকক্ষে যদি শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে উপযুক্তভাবে যোগাযোগ বা পারস্পরিক কথোপকথন না হয়, তাহলে শিক্ষক যেমন শিক্ষার্থীদেরকে বুঝতে পারবেন না বা শিক্ষার্থীর পূর্বজ্ঞানটাকে বুঝতে পারবেন না, পাশাপাশি শিক্ষার্থীও তার যে জ্ঞানের চাহিদা সেটাকে সঠিকভাবে নির্বাহ করতে পারবে না। ফলে এই মডেলটিতে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিকাশ সাধনের উপর জোর দেওয়া হয়। তো যখন ব্যক্তিগত যোগাযোগকে আমরা উন্নয়ন করতে চাইব, তখন কিন্তু এই মডেলটিকে আমরা অনুসরণ করতে পারি। এর পাশাপাশি শিক্ষকের ব্যক্তিত্বের চেয়েও শিক্ষকের দক্ষতা বেশি গুরুত্ব পেয়ে থাকে এই মডেলে। তো যখন এই মডেলের মাধ্যমে যখন শিক্ষক কোনো বিশেষ বিষয়ে এই মডেলের মাধ্যমে যখন কোনো বিশেষ বিষয়ে শিক্ষাদানের জন্য এই মডেলটি ফলো করা যেতে পারে। কারণ এই মডেলটি পরিচালনা করার জন্যে শিক্ষককে যথেষ্ট দক্ষতা সম্পন্ন এবং যথেষ্টভাবে তাকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়। তাহলে এই হচ্ছে গ্লেজার মডেলের কতগুলো প্রায়োগিক দিক। এইগুলো যদি আমরা সঠিকভাবে সুতরাং গ্লেজার মডেলের যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম, সেগুলিকে যদি সঠিকভাবে আমরা অনুসরণ করি বা সেগুলিকে যদি সঠিকভাবে আমরা ফলো করি, তাহলে আমরা শিক্ষার্থীদের জন্য কিন্তু একটা উপযুক্ত শিক্ষণ প্রক্রিয়া পরিচালনা করতে সক্ষম হব। আমরা এতক্ষণ ধরে গ্লেসারের বেসিক টিচিং মডেলটি আলোচনা করেছি। এবারে আমরা আলোচনা করব ব্রুনারের ধারণা অর্জন মডেল বা ব্রুনার্স কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। জেরম ব্রুনার এবং তার সঙ্গী সাথীরা 1956 সালে তাদের একটি বই এ স্টাডি অফ থিঙ্কিংয়ে কনসেপ্ট অ্যাটেনমেন্ট বিষয়টির বিকাশ করেন বা কনসেপ্ট অ্যাটেনমেন্ট বিষয়টি নিয়ে আসেন। আসলে ব্রুনার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ল স্কুলের একজন মনোবিজ্ঞানী, একজন শিক্ষক এবং একজন শিক্ষক হিসাবে পরিচিত, এবং তিনি তার জ্ঞানগত বিপ্লবকে মনোবিজ্ঞানের জ্ঞানগত সাইকোলজির বিভিন্ন বিষয়ের উপর তার অসংখ্য অবদান রয়েছে। বিশেষ করে কগনিটিভ ডেভেলপমেন্ট কী করে করা যেতে পারে, সেক্ষেত্রে ব্রুনার ভীষণভাবেই একটা পরিচিত নাম। 1960-এর দশকে শিক্ষার যে সংস্কার আন্দোলন, সেই সংস্কার আন্দোলনে কিন্তু ব্রুনার ভীষণ রকমের তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং ব্রুনারের যে ধারণা প্রাপ্তির মডেল, আজকে আমরা ব্রুনারের যে ধারণা প্রাপ্তির মডেলের আলোচনা করতে চলেছি, সেই মডেলটি মূলত ইনফরমেশন প্রসেসিং মডেল নামক যে ফ্যামিলিটা আমরা আগে উল্লেখ করেছিলাম, সেই ফ্যামিলির অন্তর্গত। ব্রুনারের এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলটিকে সংক্ষেপে CAMও বলা হয়ে থাকে। শিক্ষকেরা এই মডেলটি ব্যবহার করে শিক্ষার্থীদের বিষয়বস্তুর প্রকৃতি সম্বন্ধে সঠিক তথ্য প্রদান করতে পারেন এবং বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের নতুন নতুন ধারণা আয়ত্ত করাতে এবং বিভিন্ন ধারণা সম্বন্ধে তাদের যে জ্ঞান, সেই জ্ঞানটিকে পরিষ্কারভাবে বিকশিত করতে সাহায্য করে থাকে। ব্রুনারের মডেলের নাম হলো কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, যেখানে কনসেপ্ট শব্দটি খুব তাৎপর্যপূর্ণ। আমাদেরকে বুঝতে হবে যে কনসেপ্ট মানে আসলে কি।
এই কনসেপ্ট বা ধারণা এর সংজ্ঞা দিতে গিয়ে মান একটা কথা বলেছেন। তিনি বলছেন কনসেপ্ট ইজ দ্য প্রসেস হুইচ রিপ্রেজেন্টস দ্য কমননেস ইন ডিফারেন্ট থিংস অর ইভেন্টস। অর্থাৎ বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে যে কমননেস বা সাধারণ বৈশিষ্ট্যাবলী রয়েছে সেই সাধারণ বৈশিষ্ট্যগুলিকে বলা হয়ে থাকে ওই বিষয়ের কনসেপ্ট। অর্থাৎ মান এর মতে কনসেপ্ট বলতে কোনো বিষয়ের যে সাধারণ বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যের সমাহারকে বোঝানো হয়ে থাকে, সেই বৈশিষ্ট্যের সমাহারকে বলা হয়ে থাকে। আবার কনসেপ্টকে ব্যাখ্যা করতে গিয়ে ব্রুনার বলছেন ফর্মুলেশন অফ এনি ক্যাটাগরি অর গ্রুপ ইজ নোন অ্যাজ কনসেপ্ট। অর্থাৎ আমরা বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করার জন্যে যখন নানান রকমের যখন সেই বিষয়ের অর্থাৎ বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা যখন কোনো ক্যাটাগরি ফর্ম করি সেই ক্যাটাগরিকে ব্রুনার বলছেন যে ওই ক্যাটাগরিটা হচ্ছে একটা কনসেপ্ট বা একটা ধারণা। যেমন আমরা বিভিন্ন বৈশিষ্ট্যগুলিকে একত্রিত করে একটা নাম দিই বা একটা ক্যাটাগরি করি, বলি যে এই বৈশিষ্ট্যগুলি হলো, আমরা বলি যে মোবাইল। আবার কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলিকে একত্রিত করানোর ফলে আমরা বলতে পারি যে এইটা হলো কম্পিউটার, বা কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলিকে আমরা একত্রিত করে বলি যে এটা হলো ল্যাপটপ। তাহলে এই যে বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো বিষয়কে, এই যে বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্যাটাগরি বা গ্রুপ ফর্ম করা, সেটাকেই ব্রুনার বলছেন কনসেপ্ট বা ধারণা। তো এবারে আমরা দেখব যে এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল আসলে কি, বা ব্রুনার এটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন। আসলে আমাদের বিশ্বে শিক্ষক যখন শিক্ষার্থীদেরকে পাঠদান করাতে চান, তিনি বিভিন্ন বিষয় সম্বন্ধে শিক্ষার্থীদেরকে জানান এবং শিক্ষাদান প্রক্রিয়া এবং শিখনের মাধ্যমে শিক্ষার্থীরা সারা জীবন ধরে নানান বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করে চলেছে। এই যে নানান বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করে চলেছি আমরা, এই বিষয়গুলি কতগুলো আছে যদি দেখা যায়, সারা পৃথিবীতে অসংখ্য বিষয় কিন্তু রয়েছে। তো এই যে অসংখ্য বিষয়ে আমাদের পৃথিবীতে বর্তমান, এই অসংখ্য বিষয় যে বিশ্বে বর্তমান, সেই অসংখ্য বিষয়গুলিকে যদি আমরা একটা একটা করে আলাদা করার চেষ্টা যদি আমরা এই সমস্ত বিষয়গুলিকে যদি আমরা একটা একটা করে আলাদাভাবে সেপারেট করি, তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টি অনেক বেশি জটিল হয়ে উঠবে এবং অনেক বেশি কঠিন হয়ে উঠবে। সেজন্য কি করা হয়, বিষয়বস্তুকে সহজে মনে রাখার জন্যে আমরা তাদেরকে বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন ফর্মে আমরা সেগুলিকে বিভক্ত করে থাকি। তো এই যে হাজার হাজার বিষয়বস্তুর মধ্যে তাদের সাদৃশ্যের ভিত্তিতে কতগুলি, এই যে আমাদের বিশ্ব অসংখ্য বস্তু বা ঘটনার এই যে আমাদের বিশ্ব অসংখ্য বস্তু, ঘটনা ও ধারণার পরিপূর্ণ। এখানে আমাদের বিশ্বে অসংখ্য বস্তু, অসংখ্য ধারণা এবং অসংখ্য বিষয়বস্তু রয়েছে। কিন্তু আমরা কি সেই সমস্ত বিষয়গুলিকে আলাদাভাবে দেখি? আমরা কিন্তু মাত্র কয়েক হাজার শব্দ দিয়েই পৃথিবীতে যা কিছু আছে সেগুলিকে ব্যাখ্যা করে ফেলি। কিন্তু এটা কিভাবে সম্ভব হয়? আমরা ব্যবহার করছি মাত্র কয়েকটা শব্দ, যেটা রিপ্রেজেন্ট করছে পৃথিবীর সমস্ত বিষয়বস্তুগুলিকে বা বিশ্বের সমস্ত বিষয়বস্তুগুলিকে। এটা কিভাবে সম্ভব হয়? ধারণা লাভ এবং বিকাশের প্রক্রিয়াই হচ্ছে এর মূল উত্তর। তার উত্তরে বলা যেতে পারে কনসেপ্ট অ্যাটেনমেন্ট এবং ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা বিষয় সম্বন্ধে কনসেপ্ট অ্যাটেনমেন্ট করে বা কনসেপ্ট ফর্মুলেশন করে এবং কনসেপ্টের ডেভেলপমেন্ট করে আমরা কিন্তু সেগুলিকে ক্যাটাগরাইজেশন করি বা সেগুলিকে আমরা বোঝার চেষ্টা করি। আসলে ধারণা লাভ হলো কোনো বিষয়ের মূল বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করে তাকে সংজ্ঞায়িত করার পদ্ধতি এবং তার যে অপ্রাসঙ্গিক বৈশিষ্ট্যগুলি আছে সেগুলিকে বাদ দেওয়া বা সেগুলিকে দূরে সরিয়ে রাখা। ধারণা লাভ মডেলটি জেরম ব্রুনারের গবেষণার একটি ভিত্তি তৈরি। আসলে এই ধারণা লাভ মডেলটিকে জেরম ব্রুনারের গবেষণা ভিত্তিক ফলাফলের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এই মডেলটি শিক্ষার্থীদের কনসেপ্ট অ্যাটেনমেন্টে বা ধারণা অর্জনে সাহায্য করে থাকে। তাদের ধারণাটির বৈশিষ্ট্য সম্পন্ন উদাহরণ এবং বৈশিষ্ট্যহীন উদাহরণের তুলনা বিপরীতে উৎসাহিত করা হয়ে থাকে। এই মডেলটিতে শিক্ষার্থীদের
বিভিন্ন কনসেপ্টের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে বা যে বৈশিষ্ট্যগুলি সেই কনসেপ্টের সাথে যাবে না সেগুলিকে নির্ধারণ করে শিক্ষার্থীদেরকে ওই কনসেপ্ট সম্বন্ধে জ্ঞান দান করা হয় বা কনসেপ্টটাকে আয়ত্ত করতে সাহায্য করা হয়। এবং এই যে কনসেপ্টটাকে শিক্ষার্থীদের মধ্যে আয়ত্ত করানো হলো, সেক্ষেত্রে একটা অন্যতম বিষয় হলো, তো এই কনসেপ্ট অর্জনের বা ধারণা গঠনের ক্ষেত্রে একটা অন্যতম বিষয় হলো অবজারভেশন বা বিভিন্ন রকমের এক্সাম্পল দেখে ধারণা গঠন করা। আমরা যদি ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলটি অ্যানালাইসিস করি, সেখানে এই যে ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, এই মডেলের মূল উপজীব্য বিষয় হলো কনসেপ্ট বা ধারণা, অর্থাৎ একটা বিষয়কে শিক্ষার্থীদেরকে কিভাবে অর্জন করানো যায় সেটা নিয়েই কাজ করা হয়ে থাকে এই মডেলে। তো এই যে বিষয় বা কনসেপ্ট বা ধারণা, এই যে কনসেপ্ট বা ধারণা, এটাকে যদি আমরা সঠিকভাবে বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে এর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, কতগুলো এসেনশিয়াল এলিমেন্ট বা আবশ্যিক উপাদান রয়েছে। ধারণার এই আবশ্যিক উপাদানগুলির মধ্যে প্রথমে রয়েছে নাম, অর্থাৎ যদি কোনো কিছুকে আমরা ধারণা বলে বিবেচিত করি বা কনসেপ্ট বলে বিবেচিত করি তাহলে অবশ্যই তার কিন্তু একটা নাম থাকতে হবে। যেমন আমরা কোনো প্রাণীকে যদি কুকুর বলে বিবেচনা করি তাহলে কুকুর হচ্ছে ওই প্রাণীকে আইডেন্টিফিকেশন করার একটা নাম। তাহলে কনসেপ্টের প্রধান বৈশিষ্ট্য বা এলিমেন্ট হচ্ছে সেই কনসেপ্টের একটা নাম থাকতে হবে। দ্বিতীয়ত এক্সাম্পল বা উদাহরণ। কনসেপ্ট মানে তার একটা সঠিক এক্সাম্পল বা উদাহরণ থাকতে হবে। যেমন আমরা যদি কুকুর নামক কোনো কনসেপ্টের কথা বলি তাহলে কুকুরের বাস্তব কুকুরের উদাহরণ থাকতে হবে। এক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের কুকুরের উদাহরণ দিতে পারি, যেমন অ্যালসেশিয়ান বা হতে পারে কোলি বা ল্যাব্রাডোর, এরকম বিভিন্ন রকমের কুকুরের কিন্তু উদাহরণ আমরা উল্লেখ করতে পারি। সুতরাং কনসেপ্ট মানে তার যেমন একটা নাম থাকবে, তার পাশাপাশি একটা এক্সাম্পলও থাকবে যাকে দেখিয়ে বলতে পারবো যে কনসেপ্টটা হচ্ছে এরকম। এবং 3 নম্বর হচ্ছে অ্যাট্রিবিউশন বা বৈশিষ্ট্য। ব্রুনার তার মডেলে অ্যাট্রিবিউশনকে ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে অ্যাট্রিবিউশনের বেসিসেই আমরা কোনো কনসেপ্টকে আইডেন্টিফাই করি বা কোনো কনসেপ্ট ফর্ম করি। তো এই যে অ্যাট্রিবিউশন বা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য বলতে ব্রুনার বলেছেন যে বৈশিষ্ট্য পজিটিভও হতে পারে, বৈশিষ্ট্য নেগেটিভও হতে পারে, এবং এই বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো কনসেপ্টকে ফর্ম করা যায়। যেমন যদি আমরা কুকুরের বৈশিষ্ট্যের কথা বলি, যেমন আমরা যদি কুকুর নামক কনসেপ্ট বা ধারণাটি আলোচনা করি, সেক্ষেত্রে কুকুরের কতগুলো নিশ্চয়ই বৈশিষ্ট্য পাবো, যার মধ্যে রয়েছে কুকুরের গায়ের পশম এবং কুকুরের লেজ, কুকুরের যে দেহাকৃতি বা কুকুরের যে ডাকার আওয়াজ, এগুলো কিন্তু ওই কুকুরের বৈশিষ্ট্য, এবং যে বৈশিষ্ট্যগুলো কুকুরকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে। অর্থাৎ আমরা যদি গরুকে কুকুরের সাথে তুলনা করি তাহলে কিন্তু আমরা দেখব যে কিছু কিছু বৈশিষ্ট্য নিশ্চয়ই আছে এমন যেগুলো কুকুরকে গরু বা অন্য প্রাণীর সাথে আলাদা করেছে, যে কারণে আমরা ওই শ্রেণীর প্রাণীদেরকে একটা নতুন নাম দিয়েছি বা একটা লেভেল করেছি এবং একটা নতুন কনসেপ্টের তৈরি করেছি। এই জন্য বলা হয় যে কোনো কনসেপ্টের অবশ্যই কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এবং শেষে যেটা গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে তা হলো অ্যাট্রিবিউশন ভ্যালু বা বৈশিষ্ট্যের মান। অর্থাৎ যে কোনো কনসেপ্টের যেমন বৈশিষ্ট্য থাকবে তার পাশাপাশি সেই বৈশিষ্ট্যের একটা ভ্যালু থাকবে। যেমন আমরা যদি বলি কুকুরের দৈর্ঘ্য ঠিক কতটা, তার কিন্তু একটা নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। আবার যদি আমরা বলি যে কুকুরের বৈশিষ্ট্যগুলির মধ্যে ভাবি যে কুকুরের একটা বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কুকুর ডাকতে পারে, তাহলে এই যে ডাকতে পারে, এই ডাকতে পারাটা কিন্তু কুকুরের একটা আবশ্যিক বৈশিষ্ট্য। এবং যদি ভাবি যে কুকুর বন্ধুত্বপূর্ণ হবে, এটা কিন্তু কুকুরের আবশ্যিক বৈশিষ্ট্য নয়। তাহলে এই যে বৈশিষ্ট্যের মান বা অ্যাট্রিবিউশন ভ্যালু, যেমন আমরা যদি বলি যে যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কুকুরের ডাকার আওয়াজ, তাহলে কুকুরের ডাকার আওয়াজটা ঠিক কেমন, আমরা ধরলাম কুকুরের বৈশিষ্ট্য হচ্ছে ডাকার আওয়াজটা এরকম, কিন্তু বা যদি আমরা ভাবি যে কুকুরের হাইট, তাহলে কুকুরের একটা নির্দিষ্ট হাইট আছে, বা যদি কুকুরের আমরা লেজের কথা বলি তাহলে কুকুরের লেজ হলো কুকুরের একটা বৈশিষ্ট্য, কিন্তু ওই লেজটা কেমন বা সেই লেজটা ঠিক কতটা বড় বা ঠিক কতটা মোটা সেটা কিন্তু তাহলে
কোনো দ্বিতীয় হচ্ছে অ্যাট্রিবিউশন ভ্যালু বা বৈশিষ্ট্যের মান। আমরা দেখলাম যে কনসেপ্ট মানে তার কতগুলো বৈশিষ্ট্য থাকবে, তার পাশাপাশি সেই বৈশিষ্ট্যগুলোর কিন্তু একটা নির্দিষ্ট মান থাকতে হবে, অর্থাৎ সেই বৈশিষ্ট্যটা কত ডিগ্রি অবধি বিস্তৃত সেটা আমাদেরকে ভাবতে হবে। যেমন আমরা যদি ভাবি যে লেজ হচ্ছে কুকুরের একটা বৈশিষ্ট্য, তাহলে সেই লেজের আকৃতিটা ঠিক কেমন হবে সেটা কিন্তু অ্যাট্রিবিউশন ভ্যালু। তাহলে যদি লেজ আমরা ভাবি, লেজ যদি কুকুরের একটা বৈশিষ্ট্য হয়, তাহলে সেই লেজটা ঠিক কীরকম হবে এটা হলো কুকুরের অ্যাট্রিবিউশন, লেজের অ্যাট্রিবিউশন ভ্যালু। বা যদি আমরা ভাবি যে কুকুরের লেন্থ, তাহলে কুকুরের লেন্থ হচ্ছে যতটুকু, অর্থাৎ নিশ্চয়ই ঘোড়ার যে লেজ, ঘোড়ারও, কেননা আমরা দেখব যে ঘোড়ারও কিন্তু লেজ থাকে, আবার কুকুরেরও লেজ থাকে, আবার অপরদিকে বিড়ালেরও লেজ থাকে, কিন্তু লেজ প্রত্যেকের মধ্যে থাকা সত্ত্বেও সেই লেজটার আকৃতি বা লেজটার আয়তন ঠিক কতটা সেটা কিন্তু চিন্তার বিষয়। সেটা কিন্তু প্রত্যেকটা প্রাণী ভেদে আমরা পার্থক্য সেটার পার্থক্য কিন্তু আমরা প্রত্যেকটা প্রাণী ভেদে দেখব। তো এই জন্যে কোনো বৈশিষ্ট্যের ঠিক কতটুকু ভ্যালু বা কতটুকু বিস্তৃতি রয়েছে, বা যদি কোনো কিছু যদি ধরা যাক রয়েছে, তাকে বলা হয় অ্যাট্রিবিউশন ভ্যালু। বা যদি কোনো বৈশিষ্ট্য লাল হয়, তাহলে ঠিক কতটুকু লাল এটা হচ্ছে তার অ্যাট্রিবিউশন ভ্যালু। তাহলে এই মূল 4টি উপাদানের ভিত্তিতে কোনো ধারণাকে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম কোনো বস্তুর ধারণা মানে অবশ্যই তার নাম থাকতে হবে এবং তার উদাহরণ থাকতে হবে, তার পাশাপাশি তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে এবং বৈশিষ্ট্যের মান বা অ্যাট্রিবিউশন ভ্যালু থাকতে হবে। এইগুলি যদি উপস্থিত থাকে তাহলে আমরা সেটাকে একটা কনসেপ্ট হিসাবে কনসিডার করতে পারি। এবার আমরা দেখব যে ব্রুনারের যে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, তার উদ্দেশ্য কী। আসলে ব্রুনার তার কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের মূল উদ্দেশ্য, আসলে ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের মূল উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশে সাহায্য করা। এবং বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে ব্রুনার তার মডেলে বলেছেন ছোট ছোট কনসেপ্ট একে একে শিক্ষার্থীদের মধ্যে পরিচালিত করতে হবে, বা শিক্ষার্থীদেরকে একে একে ছোট ছোট কনসেপ্টগুলিকে আয়ত্ত করতে সাহায্য করতে হবে। এবং এই যে ছোট ছোট কনসেপ্টগুলি আয়ত্তীকরণের মাধ্যমে একটা সামগ্রিক বিষয়কে আয়ত্ত করতে পারা, এটাকে বলা হয় ইন্ডাকটিভ ওয়ে অফ লার্নিং বা ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিং। অর্থাৎ ব্রুনারের যে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, সেটা কিন্তু শিক্ষার্থীদের ইন্ডাকটিভ ওয়েতে শিক্ষাদানে সাহায্য করে, যার মাধ্যমে শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের সাহায্য হয়ে থাকে, যার মাধ্যমে শিক্ষার্থীর সঠিকভাবে বৌদ্ধিক বিকাশ হয়ে থাকে। এবং একই রকমভাবে আমরা দেখব যে এই মডেলের সিনট্যাক্স কী, বা শিক্ষক মহাশয় যদি এই মডেল অনুযায়ী পড়াতে চান তাহলে তার স্টেপ ওয়াইজ অ্যাক্টিভিটি কী হবে। ব্রুনারের এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলটিকে মূলত 3টি পর্যায়ে বা 3টি স্টেপে ভাগ করা হয়ে থাকে, যার প্রথম পর্যায়ে রয়েছে প্রেজেন্টেশন অফ ডেটা অ্যান্ড আইডেন্টিফিকেশান, যার প্রথম স্তরে রয়েছে প্রেজেন্টেশন অফ ডেটা অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ কনসেপ্ট, এবং দ্বিতীয় স্তরে রয়েছে টেস্টিং দ্য কনসেপ্ট অ্যাটেনমেন্ট, এবং 3 নম্বরে রয়েছে অ্যানালাইসিস অফ থিঙ্কিং স্ট্র্যাটেজি। আমরা একে একে এই পর্যায়গুলি নিয়ে এবার আলোচনা করব। তাহলে প্রথমে রয়েছে প্রেজেন্টেশন অফ ডেটা অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ কনসেপ্ট। অর্থাৎ ব্রুনারের মতে কনসেপ্ট অ্যাটেনমেন্ট করাতে গেলে প্রথমে কি করতে হবে? তথ্যের উপস্থাপনা এবং ধারণা শনাক্তকরণ করতে হবে। এবং এই যে ফেজ 1, এই ফেজ 1-এর মধ্যে যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে তা হলো টিচার প্রেজেন্ট দ্য এক্সাম্পলস। তার মধ্যে প্রথমেই শিক্ষককে যেটা করতে হবে সেটা হলো প্রেজেন্টেশন অফ এক্সাম্পল। অর্থাৎ শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের সামনে যে কনসেপ্টটি শেখাতে চাইছেন তার কিছু এক্সাম্পল দেবেন। এক্ষেত্রে ব্রুনার বলেছেন শিক্ষককে পজিটিভ এবং নেগেটিভ 2 ধরনের এক্সাম্পলই দিতে হবে। তার পরের স্টেপে রয়েছে স্টুডেন্ট কম্পেয়ার দ্য অ্যাট্রিবিউটস। অর্থাৎ শিক্ষার্থীদের সামনে যে বৈশিষ্ট্যগুলিকে রাখা হলো, যে উদাহরণগুলিকে রাখা হয়েছে, শিক্ষার্থী সেই উদাহরণগুলির কম্পেয়ার করবে বা তাদের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলিকে কম্পেয়ার করবে। এবং 3 নম্বরে রয়েছে স্টুডেন্ট সাজেস্ট সাম হাইপোথিসিস। এবার শিক্ষার্থীদের কাজ হলো যে বিষয়বস্তুগুলি তাদের সামনে রাখা হলো তার ভিত্তিতে তারা কিছু হাইপোথিসিস বা সেটিকে সমাধান করার চেষ্টা করবে। অর্থাৎ যদি কোনো প্রাণীর কিছু বৈশিষ্ট্য শিক্ষার্থীদের সামনে রাখা হয়, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে তারা বলার চেষ্টা করবে যে সেই প্রাণীর নামটা কী।
এবং তার পরবর্তীতে রয়েছে স্টুডেন্ট টেস্ট দ্য হাইপোথেসিস, এবং স্টুডেন্ট বিভিন্ন যে পজিটিভ বা নেগেটিভ এক্সাম্পলগুলি রয়েছে সেগুলির ভিত্তিতে তার যে হাইপোথেসিস বা বিষয়টি সম্বন্ধে তার যে সমাধান রয়েছে, বিষয়টি সম্বন্ধে যে সমাধানের কথা ভাবছে সেই সমাধানটিকে টেস্ট করবে, এবং তার পরবর্তীতে স্টুডেন্ট ট্রাই টু রিমেইন দ্য নেমিং দ্য কনসেপ্ট, এবং তার ভিত্তিতে এবং এই যে বিভিন্ন বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে হাইপোথেসিসগুলো টেস্টিং করা, এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বিষয়বস্তুকে নামকরণ করার চেষ্টা করবে এবং এর পরবর্তীতে বলা হচ্ছে স্টুডেন্টস ডিফাইন দ্য কনসেপ্ট অ্যাকর্ডিং টু দ্য অ্যাট্রিবিউটস, অর্থাৎ এবং এর পরবর্তীতে শিক্ষার্থীরা ওই বিষয়বস্তুর একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই অ্যাক্টিভিটিগুলিকে যদি আমরা সঠিকভাবে সম্পাদন করতে পারি তাহলে ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের যে ফেজ 1 অর্থাৎ প্রেজেন্টেশন অফ ডেটা অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ কনসেপ্ট সেটা কিন্তু সম্পন্ন হবে। এবার ফেজ 2-এ বলা হয়েছে টেস্টিং দ্য কনসেপ্ট অ্যাটেনমেন্ট, অর্থাৎ যে ধারণাটি অর্জন করা হয়েছে সেটিকে এবার পরীক্ষা করা। এক্ষেত্রে যে কার্যক্রমগুলি রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে স্টুডেন্ট আইডেন্টিফাই দ্য অ্যাডিশনাল আনলেবেলড এক্সাম্পল অ্যাজ ইয়েস অর নো, অর্থাৎ শিক্ষার্থীরা যে কনসেপ্টটিকে আইডেন্টিফাই করেছে সেই কনসেপ্টটির সাথে অন্যান্য যে সকল বৈশিষ্ট্যগুলি চলে আসছিল সেগুলিকে তারা এবার চিহ্নিতকরণের চেষ্টা করবে যে কোনগুলো ঠিক বা কোনগুলো ওই কনসেপ্টের সাথে মিশছে না, এবং তার পরবর্তীতে টিচার এবং শিক্ষক সেই বিষয়গুলিকে কনফার্ম করার চেষ্টা করবেন এবং শিক্ষার্থীরা বিষয়টির যে নামকরণ করলো সেই নামকরণটিকে কনফার্ম করার চেষ্টা করবেন যে সেটি ঠিক না ভুল, এবং এর পাশাপাশি শিক্ষার্থীরা ওই বিষয়টি সম্বন্ধে আরও নতুন নতুন অভিজ্ঞতা বা শিক্ষার্থীরা আরও নতুন নতুন উদাহরণ নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে। এইভাবে এই কাজটি চলবে। এবং তৃতীয় পর্যায়ে রয়েছে অ্যানালাইসিস অফ থিঙ্কিং স্ট্র্যাটেজি, অর্থাৎ চিন্তন কৌশল বিশ্লেষণ করা। এর অন্তর্গত যে কার্যক্রমগুলি আছে সেখানে প্রথমে রয়েছে স্টুডেন্ট ডেসক্রাইব দেয়ার ওন থটস, অর্থাৎ শিক্ষার্থীরা কিভাবে বিষয়টিকে চিন্তা করেছে এবং সমাধান করার চেষ্টা করেছে। দ্বিতীয়ত স্টুডেন্ট ডিসকাস অ্যাবাউট দ্য হাইপোথেসিস, অর্থাৎ শিক্ষার্থীরা যে সকল হাইপোথেসিসের মাধ্যমে সমস্যাটাকে ডিফাইন করার চেষ্টা করছিল বা সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করছিল সেই হাইপোথেসিসগুলো সম্বন্ধে তারা এবার চিন্তাভাবনা করবে যে কেন ওই হাইপোথেসিসগুলো তারা নিয়েছিল। এবং 3 নম্বর হচ্ছে ইভ্যালুয়েটিং দ্য স্ট্র্যাটেজি, অর্থাৎ শিক্ষার্থীরা যে পদ্ধতিতে ওই বিষয়টির কনসেপ্ট অ্যাটেন্ড করলো বা ওই বিষয়টি সম্বন্ধে ধারণা লাভ করলো সেই পদ্ধতিটিকে বা সেই কৌশলটিকে শিক্ষার্থীরা এবার মূল্যায়ন করবে। শিক্ষার্থীদেরকে শিক্ষক মহাশয় মূল্যায়ন করতে সাহায্য করবেন এবং সেখানে কী ভুল বা কী সঠিক পথ তারা অবলম্বন করেছে সে সম্পর্কেও তিনি আলোচনা করবেন। তো এইভাবে 3টি পদ্ধতির মাধ্যমে ব্রুনারের যে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের সিনট্যাক্স বা কার্যনির্বাহী প্রক্রিয়া সেটি সম্পন্ন হয়। এবার ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের সোশ্যাল সিস্টেম বা সামাজিক কাঠামোটা কেমন হবে সেটা আমরা আলোচনা করব। তো এখানে বলে রাখি যে এই ধরনের শিখন মডেলের ক্ষেত্রে যেহেতু শিক্ষক শিক্ষার্থীদের এক্সাম্পলের মাধ্যমে আস্তে আস্তে একটা সামগ্রিক বিষয় বা একটা কনসেপ্টকে অ্যাটেন্ড করান, তার জন্য এই মডেলে শিক্ষক কিন্তু প্রথমে শ্রেণীকক্ষের নিয়ন্ত্রক হিসাবে ভূমিকা পালন করে থাকেন এবং যত সময় এগোয় তত দেখা যায় শ্রেণীকক্ষ একটা কোঅপারেটিভ সিস্টেম মেনটেন করছে বা একটা সহযোগিতামূলক একটা পরিবেশ তৈরি করে তুলছে। এখানে শিক্ষকের ভূমিকা থাকে শিক্ষার্থীর কনসেপ্ট অ্যাটেনমেন্টের ক্ষেত্রে একজন সহায়কের মতন, যিনি শিক্ষার্থীদেরকে বিভিন্ন রকমের হাইপোথিসিস বা অনুমিত সিদ্ধান্ত গঠন করা বা সেই সিদ্ধান্তগুলিকে সঠিকভাবে পরীক্ষা করে যাচাই করার জন্য সাহায্য করবেন, যার ফলে শিক্ষার্থীরা সমগ্র বিষয়টিকে সঠিকভাবে অর্জন করতে সক্ষম হয়ে উঠবে। এবং যদি আমরা এই মডেলের সাপোর্ট সিস্টেমের কথা ভাবি, অর্থাৎ যদি শিক্ষক মহাশয়রা এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল অনুযায়ী শ্রেণীকক্ষে পাঠদান করাতে চান তাহলে
তার সমর্থন ব্যবস্থা হিসাবে বা সাপোর্ট হিসাবে কী কী লাগবে। সেক্ষেত্রে বলা হয়ে থাকে যেহেতু কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল একটা ইন্ডাকটিভ থিঙ্কিং স্ট্র্যাটেজি ডেভেলপ করার টেকনিক বা ইন্ডাকটিভ রিজনিং পাওয়ার ডেভেলপ করার টেকনিক, তার জন্য এই মডেলে প্রয়োজন হবে প্রচুর উদাহরণ বা প্রচুর এক্সাম্পল। এবং উদাহরণের ক্ষেত্রে বলা ভালো যে এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের সামনে কোনো বিষয়ের পজিটিভ এক্সাম্পল যেমন রাখতে হবে, তার পাশাপাশি নেগেটিভ এক্সাম্পলও রাখতে হবে। কারণ এই পজিটিভ এবং নেগেটিভ এক্সাম্পলের মাধ্যমে শিক্ষার্থীদের ওই পার্টিকুলার কনসেপ্ট সম্বন্ধে আরও ওয়াইডার কনসেপশন ডেভেলপ হবে। তো এইগুলি হচ্ছে এই মডেলের সাপোর্ট সিস্টেম বা সমর্থন ব্যবস্থা। এবার আমরা দেখব যে এই মডেলের অ্যাপ্লিকেবিলিটি কি আছে বা কোথায় এই মডেলগুলি প্রয়োগ করা সবথেকে যুক্তিযুক্ত হবে। তো প্রথমত এই মডেলটি সমস্ত লেভেলের শিক্ষার্থীদের জন্যই অ্যাপ্লাই করা যেতে পারে বা সমস্ত বয়সী শিক্ষার্থীদের জন্যই অ্যাপ্লাই করা যেতে পারে। এবং এই মডেল কিন্তু যদি খুব অ্যানালিটিকভাবে দেখি তখন বোঝা যাবে যে এই মডেলটির যেভাবে পরিচালিত হয় তা কিন্তু সবথেকে বেশি প্রযোজ্য হবে লোয়ার লেভেলের স্টুডেন্টদের জন্য বা প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এবং আমরা যদি চাই যে শিক্ষার্থীদের মধ্যে ইন্ডাকটিভ থিঙ্কিং পাওয়ার ডেভেলপ হবে বা শিক্ষার্থীদের কগনিটিভ ডোমেনের ডেভেলপমেন্ট যদি করা আমাদের উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু আমরা ব্রুনারের এই মডেলটিকে অনুসরণ করে আমাদের শিক্ষাদান কার্যটি পরিচালনা করতে পারি। এবং তার পাশাপাশি আমরা যদি সায়েন্সের কোনো টপিক নিয়ে আলোচনা করতে চাই, তাহলে সায়েন্সের টপিকগুলি নিয়ে আলোচনা করার জন্যও আমরা এই মডেলটিকে ফলো করতে পারি। এবং তাছাড়াও শিক্ষকের শিক্ষাদানের ক্ষেত্রে বিষয়বস্তু যদি ল্যাঙ্গুয়েজ হয় বা শিক্ষক যদি ভাষা বা গ্রামারের মতন কোনো বিষয়ে পাঠদান করাতে চান, তাহলেও কিন্তু ব্রুনারের এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলটিকে ফলো করা অনেকটাই কার্যকরী হয়ে উঠবে। তাহলে আমরা আজকে আলোচনায় যে বিষয়গুলিকে রেখেছিলাম, তাহলে আমরা আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম তা হলো শিক্ষণ মডেল কি এবং শিক্ষণ মডেলের যে আবশ্যিক উপাদানগুলি আছে, শিক্ষণ মডেলের যে বিভিন্ন ফ্যামিলিজগুলো আছে সেগুলি নিয়েও আমরা আলোচনা করলাম। তার পাশাপাশি আমরা দুটো মডেল নিয়ে এখানে আলোচনা করলাম, যার মধ্যে একটা ছিল গ্লেজারের বেসিক টিচিং মডেল এবং আরেকটি ছিল ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। এবং এই দুটো মডেল কিভাবে ক্লাসরুমে আমরা পরিচালনা করতে পারি বা ঠিক কাদের জন্যে বা কোন পরিস্থিতিতে আমরা এই মডেলগুলিকে সিলেকশন করতে পারি সেটাও আমরা আলোচনা করলাম। আসলে শিক্ষক মহাশয় যদি সঠিকভাবে তার শিক্ষাদান পদ্ধতি কি হবে তা বুঝতে না পারেন বা সঠিকভাবে শিক্ষাদান পদ্ধতিকে নির্বাচন করতে না পারেন, তাহলে কিন্তু তার শ্রম এবং তার যে প্রচেষ্টা সেটি সফল হবে না বা শিক্ষার্থীদের যে লার্নিং সেই লার্নিংয়ে শিক্ষক সঠিকভাবে সাহায্য করতে পারবেন না। এই জন্য শিক্ষকের টিচিং মডেল সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকা অত্যন্তই আবশ্যিক। তো যে আলোচনাগুলি করলাম সেই আলোচনাগুলির জন্য যদি আরও বেশি আমরা জানতে চাই, তাহলে এই সমস্ত তথ্যসূত্র থেকে কিন্তু আমরা আরও বেশি তথ্য বা জ্ঞান অর্জন করতে পারি। এক ভারত শ্রেষ্ঠ ভারতের এই প্রজেক্টের একটি অংশ হতে পেরে আমি ভীষণভাবেই গর্বিত এবং এই প্রজেক্টের অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্যে আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন অর্থাৎ IIT গুজরাটকে, IIT গান্ধীনগর অর্থাৎ এই প্রজেক্টের একটি অংশ হিসাবে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গান্ধীনগরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নমস্কার।